আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। প্রথমে আমরা একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে আসলে লাইভে আসার জন্য আমাদের একটু দেরি হয়ে গিয়েছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন, আমাদের লাইভে আসার কথা ছিল 11টায়, কিন্তু আমরা কয়েক মিনিট লেট করে ফেলেছি। আমাদের আজকের, যেহেতু এটা একটা ডিবেট, একটা বিতর্ক হওয়ার কথা, দুজন ব্যক্তি এখানে আলোচনায় অংশগ্রহণ করার কথা ছিল। একজন হচ্ছে শেখ আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ, আর একজন হচ্ছে আমাদের মুফতি লুৎফর রহমান ফরাজি হাফিজাহুল্লাহ। আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবাই জানতে পেরেছি যে আহ, মুফতি আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ তিনি চ্যালেঞ্জ করেছিলেন, আর আজকে আমাদের লুৎফর রহমান ফরাজি হাফিজাহুল্লাহ তিনি চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। কিন্তু এখন পর্যন্ত মুফতি আলী হাসান ওসামার জন্য অপেক্ষা করা হচ্ছে, তাকে লিঙ্ক পাঠানো হচ্ছে, কিন্তু কোনো রিপ্লাই পাওয়া যাচ্ছে না। প্রথমে আমি লুৎফর রহমান ফরাজি ভাই, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আপনিও কি আলী হাসান ওসামা ভাইকে কোনো লিঙ্ক পাঠানোর জন্য বা যোগাযোগ করার জন্য কোনো চেষ্টা করেছেন কিনা? অবশ্যই আমি চেষ্টা করেছি, তাকে লিঙ্ক পাঠানো হয়েছে। কিন্তু চ্যালেঞ্জ করে পালিয়ে গেল বেচারা। পালাবো না, পালাবো না বলে বলে এখন পালিয়ে বেড়াচ্ছে। এ বড় আজীব। যদি পালিয়ে বেড়ানোর ইচ্ছা থাকে তাহলে কেন সে চ্যালেঞ্জ করলো? দেখেন, এই পরিস্থিতিতে আহ, আমরা আসলে এই সকল বিষয়ে কোনো প্রকার আগ্রহী নেই। এই সকল বিষয় এখন সামনে নির্বাচন, নানা ক্ষেত্রে কি আমাদের এই সকল বিষয় থেকে আসলে বিরত থাকা উচিত। কিন্তু পায়ে পড়ে যদি কেউ ঝগড়া লাগে এবং সে আমার নাম ধরে চ্যালেঞ্জ করেছে, তো এখন কেন মানে সে আসছে না? আমরা যেন চ্যালেঞ্জ, এই যে জি, ডিবেটের সূত্রপাতটা হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে জেনেছে। আপনি যদি সংক্ষেপে একটু বলতেন যে আপনারা এই মুহূর্তে তো আসলে ডিবেটে যাওয়ার উপযুক্ত একটা সময় নয়, একটা অবশ্যই। নির্বাচনের সবাই মোটামুটি ব্যস্ত আছে বা সবাই ব্যস্ত সময় পার করছে। তো সেই জায়গায় সেই সময় এসে আপনারা একটা বিষয়ে ডিবেটের অবতারণা কেন করলেন? কোন প্রেক্ষাপটে এই ডিবেটের সূচনাটা তৈরি হলো? যদি আপনি এটা এক্সপ্লেন করতেন, তারপরে আমরা পরবর্তী বিষয়ে যেতাম। জি, আমি খুব সংক্ষেপে যদি বলি, তাহলে দেখেন, আমি আপনাকে একদম ক্লিয়ারলি কয়েকটা বিষয় আমি আপনাকে দেখাই। দেখেন, এই যে আমি আপনাকে কয়েকটা স্লাইড দেখাবো, যেখান থেকে শুরু। এই দেখেন, এই যে একটা পোস্ট, মাওলানা আলী হাসান ওসামা এই পোস্টটা করেছেন ফেব্রুয়ারি 2 তারিখ, মানে আজ থেকে, আচ্ছা 4 তারিখ না, 2 দিন আগে, সোমবার দুপুর 1টা বেজে তখন 19 মিনিট, মানে জোহরের, যেখানে সোয়া একটা নামাজ সেই সময় নামাজের সময়, আর যেখানে 1:30টা নামাজ সেই সময় নামাজের আগ মুহূর্তে তিনি এই পোস্টটা করেছেন। যাতে তিনি দাবি করেন যে ইসমতে আম্বিয়া, দেখেন এখানে লেখা আছে পরিষ্কার, ইসমতে আম্বিয়া ও আদালতে সাহাবার অস্বীকারকে যদি মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয় তাহলে এর সত্যতাও তো দেখাতে হবে। মানে উনি পুরা যারা এই মানে জামাত শিবির বা এই মদদিয়াতের বিরোধিতা করেন তাদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বললেন যে এই যে জামাত শিবিরকে তারা ইসমতে আম্বিয়া এবং আদালতে সাহাবাকে অস্বীকার করে, যদি এটা সত্য হয়েই থাকে তাহলে এর সত্যতা দেখাতে হবে। এই এক ধরনের চ্যালেঞ্জিং একটা কথা তিনি এখানে বলেছেন এই পোস্টে। এই পোস্টের পরে মূলত আমি তার উত্তরে আমি একটি পোস্ট লিখেছিলাম, যেখানে স্বাভাবিকভাবে আমি একটু ভাষা কঠিনভাবে বলেছি, যেটা শিরোনাম ছিল গিরগিটি ওসামা ও মধুদিবান। এই পোস্টটি আমি করেছি হচ্ছে এই তার পোস্টের পরে, সাথে করেছে 1টা 19 মিনিটে, আমি এর জবাব দিয়েছি 5টা 29 মিনিটে, মানে ওই দিনই, ওই 2 তারিখে। সেখানে আমি বললাম যে আসলে যদি মানে তাদের মধ্যে ইসমতে আম্বিয়া এবং আদালতে সাহাবা বিষয়ে কোনো সত্যতা নাই থাকে, মানে জামাত শিবিরের মধ্যে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে শিবিরের স্কুল সিলেবাস, কর্মী সিলেবাস, সাথী সিলেবাস, সদস্য সিলেবাস ও উচ্চতর সিলেবাস এবং জামাত ইসলামীর কর্মী রুকন সিলেবাসে মওদুদী মরহুমের 100-এর কাছাকাছি গ্রন্থ রয়েছে, যেখানে একাধিক এমন বিতর্কিত গ্রন্থ রয়েছে যেগুলোতে সাহাবা বিদ্বেষ এবং নবী বিদ্বেষ পরিষ্কারভাবে আছে। যেমন আমি উদাহরণ হিসেবে সেখানে আমি লিখেছিলাম, যেমন খেলাফত মুলুকিয়তের মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর বিষয়ে যে একদম নিকৃষ্ট মিথ্যাচার করেছে এই মাওলানা মওদুদী। এছাড়া হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর বিষয়ক এরকম অগ্রহণযোগ্য মওযু রিওয়ায়াতের ভিত্তি করে যে রকম বিদ্বেষী বক্তব্যগুলো দিয়েছে, এগুলো কি সাহাবা বিদ্বেষ নয়? আমি প্রশ্ন করে তাকে উল্টা তারই প্রশ্নের উত্তরে আমি এটা লিখেছিলাম। আচ্ছা, এছাড়া আমার এই পোস্ট ভালো করে পড়ছে কি পড়ে নাই আমি জানি না। তিনি তখন এরপরে একটা পাল্টা একদম ডাইরেক্ট এতটা গরম হয়ে গেলেন যে উনি একদম আমাকে বসের চ্যালেঞ্জ করে বসলেন ডাইরেক্ট। এর পরেরটাই,
তিনি এটা পোস্ট করেছেন 6টা 35 মিনিটে, মানে আমি করেছিলাম হচ্ছে 5টা 29-এ, মানে ঠিক 1 ঘন্টা পরেই তিনি এই পোস্টটা করলেন, যেখানে আমাকে তিনি বসের চ্যালেঞ্জ করে বসলেন এবং এখানে কিছু মজার কথা বলেছেন। এটা আপনার খেয়াল করা দরকার, সবারই খেয়াল করা দরকার, যে আমি প্রসঙ্গ চেঞ্জ করছি বলে যে কথাটা তিনি আনেন, সেখানে তিনি বলেছেন যে আপনি বুঝাতে চেয়েছেন, মানে আমি বুঝাতে চেয়েছি কি, জামাত ও শিবিরের সবাই গোমরাহ ও সাহাবা বিদ্বেষী, অর্থাৎ সহজ ভাষায় জাহান্নামী ফেরকা। তিনটা কথা বলেছে। ফারাজি ভাই, আপনাকে একটু ধন্যবাদ। আসলে এই জায়গাটা একটু স্পষ্ট করা দরকার, কারণ এটা দেখলাম সোশ্যাল মিডিয়ায় বেশ ভালো প্রচার করা হচ্ছে যে আপনি নাকি প্রসঙ্গ চেঞ্জ করেছেন বা সাবজেক্ট চেঞ্জ করেছেন, যেটাও যদি সংক্ষেপে একটু এটার এক্সপ্লেইন করতেন। জি, এটা আমি পুরোটাই নিয়ে আসতেছি। তো এখানে সে 3টা দাবি করছে। 1 নম্বর হচ্ছে আমি নাকি বলছি যে আপনি বুঝাতে চেয়েছেন, মানে আমি বুঝাতে চাইছি, তা আমি কি বুঝাতে চাইছি তো আমি বলবো। সে কি বুঝছে যে আমি নাকি বলছি জামাত ও শিবিরের সবাই গোমরাহ, সাহাবা বিদ্বেষী, অর্থাৎ জাহান্নামী। বুঝতে পারছেন? অথচ মানে এমন আপনি 3টা কথা আমি সে কি নাকি আপনার বুঝাতে সাথে, চাইছি। ভাই আপনাকে একটু থামাই, মুফতি আলী হাসান ওসামা হাফিজুল্লাহ কি আপনার সাথে কোনো যোগাযোগ করেছে? মানে আপনি না, একটা লেখা লিখলেন, কি বুঝাতে আমার চেয়েছেন ওই যে আগের লেখাটা, সেটা ওই তো। যে আগে যে আমি, জি, আমার হ্যাঁ যে হ্যাঁ, আমি আগের একটু লেখাটা বলি, আছে, এই যে এই বলি লেখাটা, যে এই গিরগিটি ওসামা বলে দিবা। কোন একজন রাইটার সে কি কি বোঝাতে চেয়েছে, বা কোন একটা টেক্সট বা কমেন্টে যদি আপনি কি বোঝাতে চেয়েছেন সেটা তো আপনার সাথে যোগাযোগ করা দরকার, যে ভাই আপনি এই লেখাটা লিখে কি আপনি পুরো জামাত শিবির বা পুরো জামাত ইসলামকে কি আপনি গোমরাহ বোঝাতে চেয়েছেন কিনা, আপনার সাথে কি এরকম কোনো যোগাযোগ করেছে, নাকি সে একটা ধারণা আমাকে একটা করেছে, কমেন্ট সে করেছিল, আমার সে কমেন্ট করেছে, তখন আমি উত্তরে সে লিখেছিলাম, একটা ধারণা করে নিয়েছে যে হ্যাঁ আপনি হ্যাঁ এটা একটা ধারণা, বুঝিয়েছেন, আর সে একটা ধারণা করে নিয়েছে যে আপনি হ্যাঁ এটা হ্যাঁ, বুঝিয়েছেন, বিষয়টা কি জি এরকম? জি জি, হ্যাঁ অবশ্যই এরকম। আমি তাকে বললাম যে মিথ্যা বলাও কি এখন মানে আপনার কাছে বৈধ হয়ে গেল কিনা, নতুবা আমি 3টা কথার কোনটা তো আমি বলি নাই। আমি বলছি তাদের সিলেবাসের মধ্যে নবী বিদ্বেষ এবং সাহাবা বিদ্বেষ আছে। প্রশ্ন হলো তাদের এই সিলেবাস এগুলো আছে কেন, এবং এগুলো যারা পড়ে এই বিশ্বাস করে তারা অবশ্যই গোমরাহ, পথভ্রষ্ট এবং সাহাবা বিদ্বেষ, যদি সে বিশ্বাস করে। আপনার শুধু পড়লো, কিন্তু আমার প্রশ্ন যে এটা তাদের সিলেবাসের পাঠ্য রাখলো কেন, এটা ছিল আমার মূল বিষয়। তো এখানে 3টা কথা সে বলেছে, জাসির সবাই গোমরাহ, জাসির সবাই সাহাবা বিদ্বেষী, জাসির সবাই জাহান্নামী। এই 3টা কথা আমার নামে বলেছে, সম্পূর্ণ মিথ্যা অপবাদ। আমি এই 3টা কথা কোনোটাই বলি নাই। তো মাওলানা আসলে মনে হয় এই চ্যালেঞ্জ করার সময় তার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই। আবেগ কাজ করছে, বিবেক কাজ করে, উনি চ্যালেঞ্জ দিয়ে বলছে। মানে আপনার কোনো বক্তব্য, আপনার কোনো লেখনীতে কখনোই এরকম কোনো না, প্রমাণ নেই যে অসম্ভব, আপনি আপনি শিবির বা সবাইকে গুমরা বলেছেন, সবাইকে দল পথভ্রষ্ট বলেছেন, অসম্ভব। এরকম? আমি কিভাবে বলি, আর আমাদের আকাবিররা তো ডিরেক্ট, যেখানে শিয়ারা অনেক কুফুরি আকিদা আছে, অনেক শিরিকি আকিদা আছে, এরপর আমাদের আকাবিররা এত সতর্ক, তারা বলতেন যে যারা এই শিরিকি আকিদা রাখে সেই শিয়ারা কাফের, আমভাবে শিয়া কাফের না, এটা বলেন না। তো আমি কিভাবে, মানে আমাদের জামাত শিবিরের ভাইরা তো একদম শিয়াদের মতো না, আমি কিভাবে তাদের সবাইকে জাহান্নামী বলবো, কিভাবে তাদের সবাইকে গোমরা বলবো, কিভাবে তাদের সবাইকে মানে আমি পথভ্রষ্ট বলবো। আমরা বলবো যে মওদুদী সাহেবের যে সকল বইগুলো পড়ানো হয়, সেই বইগুলোতে যে সকল নবী বিদ্বেষ, সাহাবা বিদ্বেষ বক্তব্য আছে, এগুলো যারা বিশ্বাস করে সেই জামাত শিবিরের লোকেরা অবশ্যই গোমরা, পথভ্রষ্ট। জামাত শিবির হওয়া দরকার নেই, যারা জামাত শিবির না হয়েও এই সকল আকিদাকে বিশ্বাস করে তারা পথভ্রষ্ট, গোমরা। আমার কথা ক্লিয়ার, কোনো আচ্ছা, মানে বিব্রতা নেই। তো যাই হোক, ঠিক উনি আছে। চ্যালেঞ্জ করলেন, চ্যালেঞ্জ হুম। করলেন। আচ্ছা, চ্যালেঞ্জ করার পরে দেখেন এখানে চ্যালেঞ্জ করলেন এবং আমাকে কিছু ঠাট্টাও করেছেন যে আমি নাকি পালিয়ে যাই, চ্যালেঞ্জ করলো আমি নাকি পালিয়ে যেতে পারি। এখন প্রমাণ কি হলো যে কে পালায় দেখাচ্ছি। পালাবো না বলে কে পালায় এটা আমরা শেষে দেখবো। দেখেন, এটা আমাকে চ্যালেঞ্জ করলো, উনি পরিষ্কারভাবে চ্যালেঞ্জ করলেন যে যদি মানে আমি পারি তাহলে যেন প্রমাণ করি। আসলে উনি যে 3টা কথা বলছেন, 3টা কথা আমার বলা না, যেহেতু আমার বলা না, তো আমি এর উপরে মানে তার সাথে কথোপকথন করার কোনো সুযোগ নেই। তো তার চ্যালেঞ্জ করার পরে আমি আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করে 6টা 37 মিনিটে, তার পোস্টের পরে 6টা 37 মিনিট, এর মানে কি জানেন? এর মানে সে যখন পোস্ট করেছে হচ্ছে 6টা 35, আমি 6টা 37, মানে 2 মিনিটের মাথায় আমি তার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলাম। এবং আমি পরিষ্কার শব্দে বলি, যেখানে আমার লেখা দেখেন পরিষ্কার, আমি দিয়ে দিলাম আমার এই পোস্টটা, যেখানে দেখেন আমি বললাম যে আমি তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি এবং বিষয় দিয়েছি 2টা। একটি হচ্ছে আলী হাসান ওসামা একজন গিরগিটি, সময় সময় ক্ষণে ক্ষণে রং বদলায়। নাম্বার 2, জাসির দলীয় সিলেবাস ভুক্ত বইয়ে নবী ও সাহাবা বিদ্বেষী বক্তব্য রয়েছে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। কোন প্ল্যাটফর্মে কখন বসবেন বলে দিন, এবং আমি সম্ভাব্য একটা প্ল্যাটফর্ম বলেছি, সময় বলেছি। আচ্ছা দেখেন, মানে
আলোচনা বা বিতর্কের বিষয়বস্তু কিন্তু দুই পক্ষের সমন্বিত মানে সিদ্ধান্তে মানে নির্ধারিত করতে হয়। তো সে কিন্তু আগে একটা বলছে যে এটা আমি নাকি দাবি করছি, কিন্তু আমি সেটা দাবি করিনি। আমার ক্লিয়ার দাবি দুইটা আমি বলে দিলাম। এখন যদি সে পরবর্তী পোস্টে বলে যে না এই দুই দাবির কোনোটা আমি মানি না, তাহলে ঠিক আছে, এটা নির্দিষ্ট হবে না। কিন্তু দেখেন এর পরবর্তী পোস্ট, আমার এই পোস্টের পরে মাওলানা আলী হাসান ওসামা দেখেন কি লিখেছে। আমি যখন দুইটা বহসের বিষয়বস্তু ঠিক করে বললাম, এর পরের পোস্ট মাওলানা ওসামা রাত 8:36 তিনি লিখেছেন, ধন্যবাদ ফরাজি ভাইকে আমার চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য। কৌশলে বিষয়বস্তু পাল্টে দিয়েছেন এবং আমাকে রাগানোর জন্য 1 নম্বর নতুন আরেকটি বিষয় সংযুক্ত করেছেন। বিষয়বস্তু যেহেতু ডাবল করে ফেলেছেন, সুতরাং বসাটাও ডাবল লাগবে। দেখেন বিষয়বস্তু আমি ডাবল করছি, এই জন্য 2বার বসতে চেয়েছি, কিন্তু এই বিষয়বস্তু চেঞ্জ করতে হবে কিনা কোনো কথা বলেনি। কিন্তু আপনার দেওয়া তারিখে আপনার সাজেস্ট করা প্ল্যাটফর্মেই প্রথম বসাটা হবে ইনশাআল্লাহ। এই 1 নম্বর টপিকে আলোচনা শেষে লাইভ অনুষ্ঠানই দ্বিতীয় সিদ্ধান্ত হবে। 2 নম্বর টপিক নিয়ে নেক্সট বৈঠকটা কবে করা যায়। এর মানে প্রথম বৈঠক মাওলানা ওসামা অ্যাকসেপ্টেড, দ্বিতীয় টপিক অ্যাকসেপ্টেড, দুইটাই কিন্তু গ্রহণ করে নিয়েছে। আচ্ছা, তার মানে আমার দেওয়া বিষয়বস্তু মাওলানা দুটোটাই মেনে নিয়েছে। তবে সে একটা শর্ত দিয়েছে, প্রথমটা নিয়ে একবার আলোচনা হবে, দ্বিতীয়টা নিয়ে একবার আলোচনা হবে। এখনো কিন্তু সে বলে নাই যে এই বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে না, সে বললো কিন্তু হবে। প্রথমটা একদিন হবে, দ্বিতীয়টা আরেকদিন হবে। বাস এখানে কিন্তু দুই ধরনের সিদ্ধান্তে দুই জনেরই সিদ্ধান্তে একটা বিষয় ক্লিয়ার। তবে এটা রাতে না, সে দিনে করতেছে। এসে আমাকে ঠাট্টা করছে, আমার মাহফিল নেই। ভাই ঠিক আছে, আমার মাহফিল নেই, আপনার অনেক মাহফিল, মাহফিলের জন্যই তো 2 দিন পর পর এদিক সেদিক ঘোরেন। ভাই আমাদেরও তো মাহফিল দরকার নেই, আমাদের অনেক কাজ আছে। তো ঠাট্টা করেছে যে তার আমার মাহফিল নাই, এই জন্য আমি রাতে চাই, তার মাহফিল আছে জন্য সে রাতে করবো। ঠিক আছে, দিনের বেলা। ফরাজি ভাই আমরা একটু বলি, আমাকে একটু সুযোগ দিন। আমরা এখনো আশাবাদী যে ফরাজি ভাই হয়তো সারা রাত ইবাদত বন্দেগী করেছে। দুঃখিত, আলী হাসান ওসামা ভাই হয়তো সারা রাত ইবাদত বন্দেগী করেছে, হয়তো ঘুম থেকে একটু উঠতে দেরি হচ্ছে। আমরা এখনো রেডি। আমরা এখন আশাবাদী যে আলী হাসান ওসামা ভাই অবশ্যই আমাদের সাথে জয়েন করবেন, যোগ দিবেন। এই লাইভ তো আলহামদুলিল্লাহ শুরু হয়েছে, অনেক মানুষ দেখতেছে। ওসামা ভাইয়ের যারা শুভাকাঙ্ক্ষী আছেন বা আশেপাশে যারা আছেন, তারা যদি এই লাইভ দেখে থাকেন, তাহলে ওসামা ভাই যদি ঘুমিয়ে থাকে, ঘুম থেকে তাকে একটু উঠায় দেন, জাগ্রত করে দেন। এটা আমাদের একটা অনুরোধ যে তিনি যেহেতু লাইভটার ডিবেটের চ্যালেঞ্জ করেছিলেন, আর আজকে যদি তিনি অনুপস্থিত থাকে, এটা তো আসলে তার কথার সাথে কাজের মিল হচ্ছে না। এজন্য ওসামা ভাইও মনে হয় আমাদের লাইভ দেখতেছেন, আর যদি তিনি এই লাইভটা দেখে না থাকেন, সত্যিই যদি তিনি ঘুমিয়ে থাকেন বা ঘুমের ভান ধরে থাকেন, তো আশাবাদী যে তার আশেপাশে যারা আছেন তারা তাকে জাগিয়ে দেবেন। দর্শক আপনারা হতাশ হবেন না, আমরা এখন আশাবাদী যে ওসামা ভাই আমাদের সাথে জয়েন করবেন। জি ফরাজি ভাই, আপনি প্রেক্ষাপটটা একটু সংক্ষেপে শেষ করলে আমরা দ্বিতীয় পর্যায়ে যাব। জি 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 সংক্ষেপ শেষ করছি। আপনি দেখেন এটা ক্লিয়ারলি এখনো মানে তার প্রোফাইলে মানে ইতে আছে। একবার অবশ্যই হাইড করে দিয়েছিল, আবার দিয়েছে। এখানে দেখেন ক্লিয়ার আমার আগের দেওয়া দুইটা মানে প্রস্তাব। 1 নম্বর আলী হাসান ওসামা একজন গিরগিটি, সময় সময় রং বদলায়। 2 নম্বর জাসির দলীয় সিনেমার বক্তব্য, নবী ও সাহাবা বিদ্বেষী বক্তব্য বিদ্যমান। আমার বিষয়বস্তু নির্ধারণ এবং তার দুটোটাকে অ্যাকসেপ্ট করুন। এর মানে আমরা বিষয়বস্তুর ক্ষেত্রে দুইজন সম্মত হয়ে গেছি, ক্লিয়ার। এবং সময়টার ক্ষেত্রে সে মানে দিনের বেলা চেয়েছে। এর পরের পোস্টে আমি ক্লিয়ারলি বলে দিয়েছি, ঠিক আছে আমার পক্ষ থেকে চূড়ান্ত মানে আলী হোসেন ওসামার সাথে বিতর্কের প্ল্যাটফর্ম সবকিছু ঠিকঠাক, বিষয়বস্তু বলে দিলাম। জামাত শিবিরের দলীয় সিলেবাস বক্তব্য বইয়ে নবী ও সাহাবা বিদ্বেষী মানে বক্তব্য বিদ্যমান কিনা। এবং সেই নিচেও বললাম যে এই যেহেতু প্রথম বিষয়টা একটু শুনতে খারাপ লাগে, তাকে আমি গিরগিটি বলেছি। আমি কেন বলেছি আমি পরে বলবো, এটা তাকে আমি অপমান হিসেবে বলি না, এটা তার সিফাত হিসেবে বলেছি। তো এই যদি সে দ্বিতীয় বিষয়টা নিয়ে মানে যে প্রথম বিষয় যেটা গিরগিট এই বিষয়ে কথা বলতে চায়, আমি সেটাও বলবো। এর মানে তার অ্যাকসেপ্ট করা দুটোটা বিষয়ের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল, আমিও মেনে নিলাম। 4 তারিখ হবে, দিনের বেলা হবে, সকাল 11টা থেকে হবে। আমি প্রস্তাব দিলাম মাওলানা আবু মোহাম্মদ রহমানী তাকে যেন রাখা হয়। তো আমাদের যিনি মডারেটর ছিলেন মুমতাজুল উম্মাহ, উনি যোগাযোগ করেছেন। তো উনি বললেন যে আবু মোহাম্মদ রহমানী দিয়ে হবে না, সে হচ্ছে আমার ফরাজির লোক। আমি বললাম যে ঠিক আছে, সমস্যা নেই, আমার লোক দরকার নেই। আলী হোসেন ওসামা যদি অন্য কাউকে তার নিজের লোকও আনে, আমার কোনো সমস্যা নেই। নুরুজ্জামান নুরানি মানে কি, নুরুজ্জামান নুরানি না নুমানি ওটা আছে না, ওই নুরুজ্জামান নুমানিকে আনলে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, মানে যে কোনো একজন হলেই হবে। বললাম মানে আবু মোহাম্মদ রহমান এটা কি আমার, তো ঠিক আছে নুরুজ্জামান নুমানি তো ওর, তো নুরুজ্জামান নুমানিকেও আনতে পারে, আমার কোনো সমস্যা নেই। দেখেন এখানে কিন্তু বিষয় ক্লিয়ার,
বক্তব্য ক্লিয়ার, বিষয়বস্তুর সময় ঠিক, প্ল্যাটফর্ম ঠিক, সময় ঠিক। এরপরে মাওলানা যেটা শুরু করলো সেটা হচ্ছে যে না হবে না, আমি আসবো না, বিষয়বস্তু চেঞ্জ করছে। আরে ভাই, তুমি তো নিজেই বিষয়বস্তু ঠিক করে দিলা, তুমি হ্যাঁ, নিজেই আপনি তো তো এর উপরে দেখিয়েছেন যে মানে সন্তুষ্ট। শায়েখ আলী হাসান ওসামা ভাই নিজেই বিষয়বস্তু সিলেক্ট করেছেন, এবং প্রথম বিষয়টায় আজকে আলোচনা হবে, দ্বিতীয় বিষয়টা হ্যাঁ, আজকের আলোচনায় নির্ধারিত হবে, পরবর্তী টেট নির্ধারিত কল হবে। হবে। জি জি তাহলে জি তো জি, দুইজন ঐক্যমত পোষণ করেছেন, এটা একেবারে ঐক্যমত পোষণ, জি। প্রুফড, একেবারে প্রমাণিত, যেগুলো এই যে স্ক্রিন শেয়ার গুলো পরিষ্কার আপনি পরিষ্কার, দেখিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, একদম পরিষ্কার। কিন্তু সে এখন কিভাবে বলে যে আমি নাকি বিষয়বস্তু চেঞ্জ করেছি? সে যে কথাগুলো বলেছে আমি জাহান্নামী বলি, ই বলি না, এটা তো আমি বলি নাই। এবং এটার উপর আমি সন্তুষ্ট হইনি। তো দেখেন, দুইজন যখন বহস বা আলোচনা করতে যাবে তখন উভয় ব্যক্তির কোন একটা বিষয়ের উপর সম্মত হতে হবে। এই বিষয়ের উপর উভয় ব্যক্তি সম্মত। আমি সম্মত হয়েছি, সেও সম্মত হয়েছে। এখন মানে তার না আসার মানেটা কি? এর মানে হচ্ছে তিনি ভয় পেয়েছেন, আতঙ্কিত হয়েছেন। কিরকম ভয় পাইছেন জানেন? আমাদের মুনতাদুল উম্মার যিনি মানে ওই মডারেটর, তার কাছে মানে অনুরোধ করছে যে ভাই ফরাজিরে বলেন যে পোস্ট ডিলিট করে ফেলতে, আমিও ডিলিট করে ফেলবো। আচ্ছা আমার হাসি উঠলো এই জন্যে, কারণ সে তার আমাকে যেই পোস্টে চ্যালেঞ্জ করেছে সেখানে সে বলছে যে আমি নাকি পালিয়ে যেতে পারি। এখন আমাকে উবায়দুল কাদেরের ভাষায় বলতে হয় পালাবো না, কিন্তু পালিয়েই গেল। আচ্ছা এই তো আচ্ছা। হলো না, পালাবো না ভাইয়া, বলে কেন পালিয়ে গেল? ফরাজি ভাই, আচ্ছা, ফরাজি হ্যাঁ, ভাই, জি জি। ওবায়দুল কাদের দেখেন ভাই তো, আমি আমি ওবায়দুল কাদের, একটা কথা বলে এই প্রসঙ্গ শেষ করি, আচ্ছা, মানে এক মিনিট এক মিনিট। এই এই সেটা এই- হচ্ছে এইটার সাথে যোগ না করলে এটা মানে অসুন্দর থেকে যাবে। অপূর্ণাঙ্গ থেকে যাবে। জি বলেন। মানে এটা অসুন্দর হবে। যে জি, আপনি উবাইদুল কাদের কথা বললেন, সে তো আবার মির্জা ফখরুলের কথা বলেছিল যে তার বাড়ি গিয়েছে না, তো আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন আপনার বাড়িতে আশেপাশে সে না না, গেছে কিনা। আমার 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 দুয়ার খোলা মাওলানা উসামার জন্য। ভাইজান আসেন, ইউ ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, ইউ ক্যান কাম। আচ্ছা, যাই তো হোক, আমি যেটা তাহলে বলতে যাচ্ছি, আপনার জি, কথাটা শেষ করেন, আমরা দ্বিতীয় সম্পূর্ণ প্রসঙ্গে যাই। সে এটার মানে এই উগ্রতা, এবং আমি আমি আমার পোস্টে বলেছি যে মাওলানা আপনি যে দলে যোগ দিয়েছেন দলের জন্য তো ক্ষতিকর, আপনি এগুলো শুরু করেছেন কেন? আর আমাদেরকে খোঁচাবেন, আমরা পুরা অস্তিত্ব নিয়ে আপনি হামলা করবেন। কিন্তু আপনি নিজের দলকে ক্ষতি করতেছেন, সামনে নির্বাচন। এটার চ্যালেঞ্জ ওসামা দিয়েছে, আমি দেই নাই, আমি দেই নাই, ওসামা সে চ্যালেঞ্জ করেছে এবং অহেতুক চ্যালেঞ্জ করেছে, এবং সেই এই মানে এই প্রসঙ্গ নিয়ে কথা বলার চেষ্টা করেছে এবং সেই বিষয়ের উপরে রাজি হয়েছে। এখন এখন যদি বলে যে না, আমাকে যদি কেউ বলে যে ভাই আপনি কেন এরকম সময় কথা বলতে দিলেন, ভাই আপনি যদি ওসামা যেভাবে চ্যালেঞ্জ করেছে, আমি যদি আমার নাম নিয়ে চ্যালেঞ্জ করেছে, এখন আমি যদি চুপ করে থাকি বলবো যে ফরাজি ভয় পাইছি। আমরা ভয় পাই না ভাই, আমরা খাটের তলায় লুকানো বীর না। আমরা যেটা বলি দৃঢ়তার সাথে বলি, হকটাকে আমরা জেনে বুঝে আমল করি। এমন না যে আরেকদিন আরেকটা, ওরকম আমরা পাগল না। তো যাই হোক, তো আমরা এটা শুরু করি নাই, তিনি শুরু করেছেন, এবং আমরা খুব মজা নিয়ে এটা করতেছি তারা, এটি উনি বাধ্য করেছেন আমাদেরকে বলার জন্য। এই জন্য যেহেতু তিনি আজকে আসেন নাই, তার উচিত হচ্ছে তার পোস্ট করে বলা যে ভাই আমি নিজেই বলছিলাম আবেগ কাজ করেছিল, বিবেক আচ্ছা, কাজ, এই জন্য আমি আবেগে চ্যালেঞ্জ দিয়ে ফেলাইছি। সে কি করছে জানেন? আমার মজার কথা বলি, সে যখন দেখছে যে আমি আসবই, তখন তার দুইটা পোস্ট পরপর, দুইটা পোস্ট সে হাইড করেছিল, বুঝতে পারছেন? হাইড হুম, করে ফেলছে। তারপরে যখন আমি কি করলাম, আমি আমার পোস্টের নিচে তার ওই দুই পোস্টের স্ক্রিনশট যখন শেয়ার করে দিলাম, বেচারা তখন সেটা আবার মানে ওপেন করে দিয়েছে, পাবলিক করে দিয়েছে। এই হচ্ছে তার হালত। তো যাই হোক, এগুলো করা উচিত না মাওলানা ওসামা। আপনি আমার কথা যদি শুনে থাকেন, আপনি যেভাবে মানে মানে চ্যালেঞ্জ করেছেন এবং দুইটা বিষয়বস্তুর উপরে সন্তুষ্ট হয়েছেন, এরপরে বললেন যে না আপনি এটা বিষয়বস্তু দেন না, এগুলো হাস্যকর কথা। আমি তো সব ক্লিয়ারলি আপনার স্ক্রিনশট দেখাই দিলাম, এই যে স্ক্রিনশট এখনো ভাসতেছে, যেখানে আপনি আমার দুইটা মানে চ্যালেঞ্জকে আপনি বিষয়বস্তুকে আপনি মেনে নিয়েছেন। তো এটা তো ক্লিয়ার, জানা বুঝা এবং চূড়ান্ত একটা মানে বিষয়, সেটার উপরে আপনি উপস্থিত না হওয়া, এটা আপনার পরাজয়ের আলামত, আপনি পালিয়ে যাওয়ার আলামত। আপনি নাহক দলে আছেন, এর বড় দলিল হচ্ছে যারা থাকে না, তাদের ইমান দুর্বল হয়ে যায়, আর মানসিকভাবে স্ট্রংনেস হারিয়ে ফেলে। আপনি আগে যেরকম বাঘের মতো গর্জন দিতেন, বাঘের মতো ছিলেন, এখন বিলয় হয়ে গেছেন। কারণ কি? আপনি হক থেকে বিচ্যুত হয়ে গেছেন। আমাদের মাওলানা রিজন রফিকি আপনার জন্য দোয়া করছে, আপনার জন্য বলছে যে আপনি এই কি বলে এই ইস্তেখারা করার জন্য। আপনি বাতিলের উপর আছেন, ইস্তেখারা করবেন কেন? আমি বললাম আপনি তওবা করেন, আপনি গুমরাহিতে আছেন, পথভ্রষ্টতায় আছে, ভুলের উপরে আছে, আপনার তওবা করতে হবে। কোনো ইস্তেখারা নেই। ইস্তেখারা হচ্ছে হক দুই বিষয়ের যদি সন্দেহ হয়ে যায় যে এটা না ওইটা, যে আমি দুই হকের মধ্যে কোনটা মানবো, তাহলে ইস্তেখারা। জায়েজ দুই বিষয়ের ক্ষেত্রে মতনৈক্য হলে আপনি ইস্তেখারা করবেন। কিসের ইস্তেখারা? আপনি ডাইরেক্ট তওবা করেন, আপনি গুমরাহির মধ্যে।
তো আমরা মনে হয় মাওলানা আমরা দ্বিতীয় বিষয়ের দিকে যাই, যে আমি জি যে ফরাজি ভাই, আপনি স্পষ্ট করতে পেরেছেন। আর আজকে দিনের বেলা লাইভ হবে, 11টার সময় লাইভ হবে। সময়টা এবং দিন দুটোই শায়েখ আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ কর্তৃক তিনি নির্ধারণ করেছেন, তিনি সিলেক্ট করেছেন। সুতরাং এটা বলার কোনো অজুহাত নেই যে দিনের বেলা আমি ব্যস্ত ছিলাম, দিনের বেলা আমি ওই জায়গায় ছিলাম, এটা বলার কোনো সুযোগ আসলে নেই। কেননা দিনের বেলায় তিনি সময়টা নির্ধারণ করেছেন, টাইমটাও তিনি দিয়েছেন, যেগুলোর প্রমাণ আপনি ইতোমধ্যে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দিয়েছেন। আমরা এটা বলবো যে আসলে এই সময় তিনি যে ডিবেটেড চ্যালেঞ্জটা করলেন, এই চ্যালেঞ্জটা করা আসলে জামাত ইসলামের জন্য কতটুকু উপকার সেটাও জামাত ইসলামের দায়িত্বশীলের পর্যায় থেকে ভাবা দরকার উচিত। সেই হিসেবে আলী হাসান ওসামা এখন জামাত ইসলামের আসলে শুভাকাঙ্ক্ষী কিনা সেটাও একটু বিবেচনা করা দরকার, একটু ভাবা দরকার। যাই হোক, আমরা আপনার কমেন্টে লাইক দিলাম, লাইক। আচ্ছা, যাই হোক, আমরা যেটা বলবো যে যেহেতু শায়েখ আলী হাসান ওসামা হাফিজুল্লাহ এখানে অনুপস্থিত, আর সে গিরগিটি, এই টপিকটা আমার মনে হয় তার অনুপস্থিতিতে আমরা অ্যাভয়েড করে যাই। এটা যেহেতু একজন ব্যক্তি যদি সামনে থাকে তাহলে তার সিফাত, তার কোয়ালিটি নিয়ে আলোচনাটা এটা শোভনীয়। আর কোনো অনুপস্থিত আমি প্রশ্ন বলবো না, শুধু এতটুকু বলি, আমি তাকে অপমান করার জন্য এটা বলি না, আমি তার সিফাত। ঠিক আছে, তো যেহেতু সে অনুপস্থিত এজন্য আমি হ্যাঁ, আমরা দুজনই যেহেতু আলহামদুলিল্লাহ 2-4 কলম আমরা শিখেছি, এজন্য কোনো অনুপস্থিত ব্যক্তি এই যে মাওলানা চলে আসছে, মাওলানা আসছে, এটা কে দিয়েছে? এই স্ক্রিনশটটা কে ঢুকালো? মাওলানা আচ্ছা ও ইদানিং শেয়ার করেছে না? আচ্ছা, চ্যালেঞ্জকৃত বিষয়বস্তুতে বসতে রাজি না হয়ে নিজের থেকে বিষয়বস্তু পাল্টে দেওয়া। মাওলানা আপনি তো শুনতেছেন না, আপনাকে আমি কি দেখাইলাম একটু আগে? তো দেখাইলাম চ্যালেঞ্জকৃত বিষয়বস্তু কে পাল্টালো, আমি তো পাল্টাই নাই। এই যে ধন্যবাদ ফরাজি ভাইকে আমার চ্যালেঞ্জ করার জন্য। বিষয়টা স্পষ্ট হলো যে আলী হাসান ওসামা ভাই লাইভটা শুনতেছেন, দেখতেছেন। আমাদের দর্শক অলরেডি বুঝে ফেলেছে যে অনেকে বলেছিল যে সে হয়তো ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠাতে হবে, তিনি লাইভ দেখতেছেন এবং শুনতেছেন। যাই হোক, আমরা অনুরোধ করব যে যেহেতু আপনি অলরেডি শেয়ার দিয়েছেন আপনার পেজে, তো আপনি যেহেতু লাইভ দেখতেছেন, অনুরোধ করব ভাই আপনি আসুন, আপনার জন্য আমাদের দোয়াটা এখনো খোলা আছে, আপনি এখনো চলে আসুন। যদি শায়েখ আলী হাসান ওসামা আমাদের সাথে জয়েন করেন তাহলে আমরা প্রথম টপিকটা আলোচনা করব, আর যদি তিনি জয়েন না করেন তাহলে তার কোয়ালিটি নিয়ে, সিফাত নিয়ে আমরা তার অনুপস্থিতিতে আলোচনাটা করা এটা শোভনীয় মনে করছি না। এজন্য আমরা দ্বিতীয় বিষয়টা, আপনি যেটা দাবি করেছেন, আমরা সেই দাবির সপক্ষে এভিডেন্স ভিত্তিক, দলিল ভিত্তিক আমরা কিছু প্রুফ চাই, কিছু প্রমাণ চাই যে আপনি আসলে দাবি করলেন যে জাসির সিলেবাস ভিত্তিক বইগুলোর মধ্যে সাহাবা এবং নবী বিদ্বেষের উপাদান আছে। এই বিষয়টা আমরা আপনার কাছ থেকে জানতে চাই। জি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ের ক্ষেত্রে আমি কোনো প্রকার মানে ইসের সাথে বলবো না, আমি খুব দৃঢ়তার সাথে বলবো। আমাদের শুনতেছেন সকলে এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে মানে শুনবেন এবং বুঝবেন। দেখেন, আমি এই বিষয়ে পড়াশোনা করার জন্য মানে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীর যে সকল ওয়েবসাইট গুলো রয়েছে সেখানে তারা তাদের মানে স্কুল সিলেবাস, কর্মী সিলেবাস, সাথী সিলেবাস, সদস্য সিলেবাস এবং উচ্চতর সিলেবাস, এটা হচ্ছে শিবিরের, এবং জামাত ইসলামীর কর্মী, সহযোগী সদস্য, রুকন সিলেবাস, রুকনদের আবার দুইটা পার্ট আছে, উচ্চতর মানে স্বল্প শিক্ষিত, উচ্চ শিক্ষিত, তাদের একটা মানে লিস্ট আছে কি কি বই পড়বে। এগুলোর উপরে আমি যতদূর জানি মানে পড়াশোনা করার পরে তাদের একটা মানে সমীক্ষা হয় বা পরীক্ষা হয়, এরপরে তাদের পরবর্তী ধাপে যেতে হয়। মানে এগুলোর উপরে তাদের ভালো করে পাঠ্যসূচির মানে উপরে তাদের নলেজ থাকতে হবে। তা আমি বের করেছি প্রায়, আমার বের করা আর কি আরো বেশি হবে, প্রায় 72টা বই আছে মাওলানা আবুল হাসান আলী নদভী, সরি আবুল আলা মওদুদীর লেখা, মরহুমের লেখা 72টা বই তাদের অন্তর্ভুক্ত রয়েছে। এর মাঝে একাধিক বই আছে যেগুলো মাঝে নবী বিদ্বেষ এবং সাহাবা বিদ্বেষ রয়েছে। তো আমি আজকে সব বিষয়ে আলোচনা করবো না, যেহেতু মাওলানা আসেন, মাওলানা আসলে আমি সত্তর তার কাছে এখন বলে দিব না, আমি অল্প কয়েকটা বলবো একদম ক্লিয়ারনেস যেগুলো। এর মাঝে একটা বই সেটা হচ্ছে তাফহিমুল কোরআন, যেটা মাওলানা মওদুদীর খুব মশহুর এবং একটা তাফসীরের কিতাব। এই যে এটা প্রায় সব কর্মী, রোকন, তারপরে স্কুল সব সিলেবাসের মধ্যে এই তাফহিমুল কোরআনটা আছে। মানে ভাগ ভাগ আকারে, কেউ কম কেউ বেশি, মানে এরকম, মানে কারো ক্ষেত্রে বেশি আছে, কেউ কম আছে। ফরাজি ভাই, আগে একটু স্পষ্ট করা দরকার, আপনি দাবি করেছেন জাসির সিলেবাস, অর্থাৎ বাংলাদেশ জামাত শিবিরের যে সিলেবাস আছে,
না, দলীয় যে দলীয় সিলেবাস আছে সেই জি। সেই সিলেবাস সম্পর্কে আপনারা একটু 1 মিনিট একটু ব্রিফ করবেন। দ্বিতীয়ত সেই সিলেবাসের ভিতরে এই বইগুলো আছে কিনা সেটা কোন সূত্র থেকে আপনি নিয়েছেন সেটা একটু আলোচনা করবেন, যাতে বিষয়টা আমি দুটোই কোনো বললাম, সেটা অস্পষ্টতা হচ্ছে না থাকে। জি জি ইসলামী ছাত্র শিবিরের যে নিজস্ব যে ওয়েবসাইট আছে সেখানে গেলে আপনারা দেখতে পাবেন। জামাত ইসলামের যে নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট সেখানেও তাদের এই সিলেবাসের এই বইগুলো আছে। আমি যে নামগুলো নামিয়েছি এর প্রত্যেকটা তাদের ওই ওয়েবসাইট এখন রিসেন্টলি, মানে ইউ ক্যান সার্চ নাও, এখন দেখতে পারেন আপনি, মানে যে কেউ আমাকে চ্যালেঞ্জ করতে পারেন যে আমি মিথ্যা বলছি। আচ্ছা আচ্ছা। এখন আপনি জামাতের শিবিরের ওয়েবসাইটে ঢুকে আপনি দেখতে পাবেন তাফহিমুল কোরআন প্রায় এদের একাধিক মানে কর্মী অথবা রোকন যে কোনো প্রায় সবারই সিলেবাসের মধ্যে এই মানে দলীয় পাঠ্য বইয়ে এটা অন্তর্ভুক্ত, এই তাফহিমুল কোরআন। তো যেটা তাদের পড়তে হয়, আমি এখানে বেশি দেখাবো না, আমি আগেই বলেছি আমি ক্লিয়ারলি 2-3টা দেখাবো। এর মাঝে একটা দেখাই, সেটা হচ্ছে দেখেন 1 নাম্বার আমি দেখাচ্ছি যে হযরতে একজন বড় একজন সাহাবী, মানে একজন নবী, যার ক্ষেত্রে আমরা জানি হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বড় এবং জলিলুল কদর নবী। ওনার ক্ষেত্রে 95 নাম্বার পৃষ্ঠা, এটা খণ্ড নাম্বার হচ্ছে তাফহিমুল কোরআনের 13 নম্বর খণ্ড। আমি যেটি দেখাচ্ছি আপনাদেরকে এটি হচ্ছে এই আধুনিক প্রকাশনী থেকে প্রকাশিত, এটা 1100 প্রকাশ, লেখা আছে 1100 প্রকাশ। এটা এই 13 নম্বর খণ্ডের আপনার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 95। একটু পড়ে শোনাই, দেখেন কি লিখছে। তওবা কবুল করার ও মর্যাদা বৃদ্ধির সুসংবাদ দেবার সাথে সাথে মহান আল্লাহ তাআলা, মহান আল্লাহ সে সময় হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এ সতর্কবাণী শুনিয়ে দাউদ আলাইহিস সালামকে এ সতর্কবাণী শুনিয়ে দেন, এ থেকে একথা আপনি প্রকাশ হয়ে যায় যে তিনি যে কাজটি করেছিলেন তাতে প্রবৃত্তি কামনার কিছু দখল ছিল, শাসন ক্ষমতায় অসঙ্গত ব্যবহারের সাথেও তার কিছু সম্পর্ক ছিল, এবং তা এমন কোন কাজ ছিল যা কোনো ন্যায়নিষ্ঠ শাসকের জন্য শোভনীয় নয়। কি ভয়ঙ্কর, ভয়াবহ, বিভৎস শব্দ! 3টি মারাত্মক কথা বলেছে দাউদ মানে আলাইহিস এখানে সালাম। এখানে অভিযোগের তীর মোটা থেকে 2টা। একটা হচ্ছে যে প্রবৃত্তির অনুসরণ, আর 2 নম্বর হচ্ছে যে ন্যায়পরায়ণ শাসক না হওয়া বা না শাসন থাকা, ক্ষমতার অপপ্রয়োগ। অপপ্রয়োগ। ন্যায়পরায়ণ শাসন যেটা না, আদালত যেটা। ন্যায়নিষ্ঠতার উনি যে কাজটা করেছেন সেটা ন্যায়নিষ্ঠ কাজের অন্তরায়। আমার দৃষ্টিতে 3টা। একজন শাসক এরকম অপপ্রয়োগ করতে পারে না, ক্ষমতার অপপ্রয়োগ করতে পারে, কিন্তু তিনি করেছেন। একজন ন্যায়নিষ্ঠ ব্যক্তিও এরকম কাজ করতে পারেন, এর মানে দাউদ আলাইহিস সালাম নাউজুবিল্লাহ তিনি ন্যায়নিষ্ঠ কাজটা তখন করেননি, এবং তিনি প্রবৃত্তির তাড়নায় কাজ করেছেন। কি ভয়ঙ্কর, ভয়াবহ শব্দ! একজন নবীর ক্ষেত্রে উনি নিজে বাড়িয়েছেন। এগুলো কোনো মুফাসসিরের কথা না, এটা মাওলানা মওদুদির কথা। তো এই যে নবী বিদ্বেষী এরকম জঘন্য কথা, শুধু একটা না, আমি আরেকটা দেখাবো। আমি বললাম যে আমি আচ্ছা, এই বেশি দেখাবো না, কারণ প্রকাশনীটা কি? এই 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 এটা তাফহিমুল কোরআনটা অনুবাদ কে তাফহিমুল করেছেন? কোরআনটা এটা জানেন, এই অনুবাদ করেছে, এটা আধুনিক প্রকাশনী থেকে বের হয়েছে। অনুবাদ আব্দুল মান্নান তালেব এবং মোহাম্মদ মুজাম্মেল হক। এটা আধুনিক আচ্ছা প্রকাশনী, আমার কাছে যেটা আছে এটা 1100 প্রকাশ। তো এই হচ্ছে মানে দাউদ আলাইহিস সালামের বিষয়ে মন্তব্য। আমি এখন তো স্ক্রিনশট সহ দিয়ে দিলাম, এটা অনলাইনেও পাওয়া যায়। এটা মানে তাফহিমুল কোরআন লিখে বাংলা লিখে আপনি যদি অনলাইন সার্চ দেন, আপনি মানে বিভিন্ন জায়গায় তাদের যে আপলোড করা এবং শিবিরের যে ওয়েবসাইট আছে সেখানেও এটা আছে, এই তাফহিমুল কোরআন পাওয়া যায় এবং এই এডিশনের সাথে পুরোপুরি মিলে যাবে। আমি 2 নাম্বার দেখাচ্ছি আপনাকে, যে 2 নাম্বার দেখাচ্ছি, দেখেন হযরতে 2 নম্বরে হযরতে ইউনুস আলাইহিস সালামের বিষয়ে যে মন্তব্য তিনি করেছেন 6 নম্বর খণ্ডে, এটা তাফহিমুল কোরআনের 6 নম্বর খণ্ড, এই একই আধুনিক প্রকাশনী থেকে প্রকাশিত। এই 6 নম্বর খণ্ডের মধ্যে যে কথাটা ইউনুস আলাইহিস সালাম, এই যে এটা 6 নম্বর খণ্ড। এই 6 নম্বর খণ্ডে আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে 1200 প্রকাশ। এই 6 নম্বর খণ্ডের 30 নম্বর পৃষ্ঠায় আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাকে। লিখছেন যে নিছক তোমার ঐরস জাত, মানে আল্লাহ নাকি বলতেছেন, নিছক তোমার ঐরস জাত বলেই নিজের ছেলে মনে করা একটি জাহিলি ভাবাবেগ ছাড়া আর কিছুই নয়। এটা আরেকটু স্পষ্ট করেন এটা। হযরতে ইউনুস আলাইহিস সালাম এর ব্যাপারে বলা হচ্ছে যে এই যে ইউনুস আলাইহিস সালাম নিজের ছেলেকে বললেন ইন্না মিন আহলি, সে আমার পরিবারভুক্ত। এটা আচ্ছা বলা নাকি এমন
তোমার ঐরসজাত বলেই নিজের ছেলে মনে করা, ঐরসজাত বলে নিজের ছেলে মনে করা একটি জাহিলি ভাবাবেগ ছাড়া আর কিছুই নয়। দেখেন এখানে ইউনূস আলাইহিস সালাম তিনি জাহিলি ভাবাবেগ তাড়িত বলে মন্তব্য করা হয়েছে। 2 নম্বর হচ্ছে ঐরসজাত, এখানে একটু এক্সপ্লেন করা দরকার, মানে এই শব্দটা ঔরসজাতকে নিজের ছেলে মনে করা, আহাল মনে করা, এখানে ছেলে না আহাল শব্দটা কি? একটা হচ্ছে যে ঔরসজাত হলে তো নিজের ছেলে মনে করাটা এটা অস্বাভাবিক, এটা তো স্বাভাবিক, কিন্তু এখানে কি আসলে আপনি আরেকটু এক্সপ্লেন করেন, এখানে হয়তো দর্শক এটা বুঝবে না। বলা হয়েছে মানে আমি যেই মানে দ্বীনের অন্তর্ভুক্ত, সেই দ্বীনের অন্তর্ভুক্ত তাকে তিনি মনে করেছিলেন। আসলে ইন্নাহু লাইসা মিন আহলিক, এই আহালের শব্দ, আহালের ব্যাখ্যা করতে গিয়ে তিনি এই মন্তব্যটা করেছেন। হ্যাঁ হ্যাঁ, মাওলানা মওদুদী দেখেন এখানে বল ওই এখন দেখেন যে সন্তানকে, নিজের ঐরসজাত সন্তানকে সন্তান মনে করা, এটা কি অজ্ঞতা? এটা কে বলছে? আমি তো সেটাই বলছি যে এখানে ঔরসজাত সন্তানকে তো প্রত্যেকের সন্তান মনে করবে, তো এখানে ওনার আপত্তির জায়গাটা কোথায় সেটা স্পষ্ট হয় না, সেটা আপনি স্পষ্ট করে দেন যে উনি এই ধরনের শব্দ কেন ব্যবহার করলেন। স্বাভাবিকভাবে একজন মানে ধরেন ঔরসজাত সন্তানকে সন্তান মনে করাটাই হচ্ছে স্বাভাবিক, তাই না? জি জি জি, এটাই তো স্বাভাবিক। কিন্তু কিন্তু হযরত নূহ আলাইহিস সালাম যে নিজের সন্তানকে নিজের সন্তান বললেন, ইন্না মিন আহলিক, আহলি বললেন, এইটাকে মানে মাওলানা মওদুদী এক্সপ্লেইন করতেছেন যে এই মানসিকতাটা এটা জাহিলি ভাবাবেগ, জাহিলি ভাবাবেগ মানে অজ্ঞতার পরিচয়। অথচ নিজের ঐরসজাত সন্তানকে সন্তান মনে করাটা জাহিলি ভাবাবেগ হবে কেন? এটা তো বাস্তবসম্মত। ধর্ম ভিন্ন হয়ে গেলে তো পিতৃত্ব আর সন্তানের সম্পর্ক ভিন্ন হয়ে যায় না। এর মানে তিনি হযরতে ঈসা, হযরতে ইউনূস আলাইহিস সালামের নিজের সন্তানকে নিজের সন্তান বলাটাকে জাহিলি ভাবাবেগ বললেন। মানে ইউনূস আলাইহিস সালাম একটা জাহিলি ভাবাবেগের মানে অনুসারী ছিলেন, এটা বলা। 2 নম্বর হচ্ছে যে তার মধ্যে একটা জাহিলি ভাবাবেগ কাজ করা। এই যে কথাগুলো বললেন একজন নবীর বিষয়ে, এটা কি কোনো সুস্থ মস্তিষ্ক? এখানে আহাল শব্দটা যেহেতু পূর্বে গিয়েছে, এখানে তো কুল নাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইনি ওয়া আহলাকা, আল্লাহই বলেছিলেন যে তোমরা নৌযানে উঠাও, তুমি প্রত্যেক জোড়ায় জোড়ায় প্রাণী উঠাও। ওয়া আহলাকা, আমি বলছি আমি ইউনূস আলাইহিস সালামকে তো আল্লাহ পাক বলেছিলেন যে ওয়া আহলাকা, যে তোমার পরিবারকেও তুমি নৌযানে উঠাও। কুল নাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইনি ওয়া আহলাকা, প্রত্যেক প্রাণীর দুইটাকে তোমার নৌযানে উঠাও এবং তোমার পরিবারকে উঠাও, এটা তো আল্লাহর নির্দেশ দিয়েছেন। তো এরপরে বলছেন ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু, যার উপরে আল্লাহর বাণী নির্ধারিত হয়ে আছে সেটা ভিন্ন কথা। তো হয়তো ইউনূস আলাইহিস সালাম যেহেতু আল্লাহ পাক তার পরিবারকে উঠাতে বলেছেন, সেই হিসেবে তিনি বলেছেন মিন আহলি, এ আল্লাহ এটা তো আমার পরিবার। এইটা আমি একটু প্রেক্ষাপট স্পষ্ট করে দিলাম যাতে দর্শকরা বুঝতে পারে। সুতরাং আল্লাহ যেহেতু নির্দেশ দিয়েছেন যে তুমি তোমার পরিবারকে উঠাও, তবে যার ব্যাপারে পূর্ব সিদ্ধান্ত হয়েছে সে ব্যতীত, ইউনূস আলাইহিস সালাম সেই হিসেবে বলেছেন, দুঃখিত নূহ আলাইহিস সালাম সেই হিসেবে বলেছেন যে আল্লাহ সন্তান তো আমার পরিবার। তো এইটাকে মওদুদী রাহিমাহুল্লাহ তিনি ওইখানে বলেছেন যে এই যে নিজের পরিবার দাবি করাটা, এইটা হচ্ছে জাহালাত, এইটাই তো মোট কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো নূহ আলাইহিস সালাম তো এখানে মানে কোনো জাহালাতের পরিচয় দেন নাই। তো নূহ আলাইহিস সালামকে জাহালাত এর বলা মানে জাহিলি ভাবাবেগে তাড়িত বলা, এটা কি নবী বিদ্বেষ না? নবী বিদ্বেষ তাহলে কাকে বলা হয়? একজন নবীকে আপনি বললেন যে আপনি জাহিলি ভাবাবেগের অনুসারী, আরে ভাই আমাকে বললে আমাকে অপমান করা হয়, নবীকে বললে নবীকে অপমান করা না? তো নূহ আলাইহিস সালামের বিষয়ে এরকম জঘন্য কথা, এই যে এই বইটা যেটা তাফহিমুল কোরআন, যেটা জাসির দলীয় পাঠ্য সিলেবাসের অন্তর্ভুক্ত। তো যাই হোক, তাহলে আমি একটু সামারাইজ করে দেই। আপনি দুইটা কোট করলেন, একটা হচ্ছে একজন হচ্ছে দাউদ আলাইহিস সালাম, সেখানে 3টা অভিযোগ এসছে যে প্রবৃত্তির তিনি অনুসরণ করেছেন, আল-ইয়াযু বিল্লাহ, তিনি শাসন কার্য সঠিকভাবে পরিচালনা করেন নাই, ন্যায়পরায়ণতার পরিচয় দিতে পারেন নাই, এটা একটা গুরুতর অভিযোগ। আরেকটা আপনি বললেন যে এটা হযরতে নূহ আলাইহিস সালামের ব্যাপারে জাহালাতের অজ্ঞতার নিসবত তার দিকে করা হয়েছে, আল-ইয়াযু বিল্লাহ, জাহিলি যুগের নিসবত করা হয়েছে। এই দুটোই তো মোটা দাগে সামারাইজ করে দিলাম আমি আর কি। ও আচ্ছা আচ্ছা, মুনতাদিল উম্মাহ ওই পক্ষ থেকে একটা জিনিস ক্লিয়ার করে দিলেন যে আচ্ছা আমার সাথে ওই সময় কথা বলছিলেন, ওই সময় বলছিলেন যে আমি যেন পোস্ট করি, তার ক্ষেত্রেও পোস্ট করি।
মানে পোস্টটা যেন ডিলিট করে দিই। আচ্ছা ঠিক আছে, মোজাদ্দেল উম্মাহ বললেন যে এটা সে তার নিজের পক্ষ থেকে বলছে। আচ্ছা, তো বলতেছিলাম তাহলে এটা যদি নবী বিদ্বেষ না হয় ভাই, তা আর কি নবী বিদ্বেষ হতে পারে? আরেকটা জিনিস শেষ করি, দেখেন আমাদের নবী সবচেয়ে মহাব্বতের নবী, ভালোবাসার নবী, যার ক্ষেত্রে গফির লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি আল্লাহ তাআলা বলেছেন তার ইজাজ হিসেবে, সম্মান হিসেবে। এর অনেক ব্যাখ্যা আছে, আমরা আজকে সেদিকে আলোচনা করব না। নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে কোনো নবী কোনো ভুল করেন নাই এবং ভুল ত্রুটি করার কোনো সুযোগও নেই। কিন্তু মাওলানা মওদুদী, আমি আপনাকে দেখাচ্ছি সর্বশেষ, এটা তাফহিমুল কোরআনের 19 নম্বর খণ্ড, এটা একই প্রকাশনী, আধুনিক প্রকাশনী, 19 নম্বর খণ্ডের দেখেন 287 নম্বর পৃষ্ঠায় মাওলানা মওদুদী লিখেছেন, তার কাছে এমর্মে দোয়া করুন যে এই বিরাট কাজ করতে গিয়ে, মানে নবুয়তের দাওয়াতি কাজ করতে গিয়ে, এই বিরাট কাজ করতে গিয়ে আপনি যে ভুল ভ্রান্তি বা দোষ ত্রুটি করেছেন তা সব তিনি যেন মাফ করে দেন। এর মানে নবী কি নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে দোষ ত্রুটি ভুল ত্রুটি করছেন নাকি? হাউ পসিবল? কোন পাগল বলে নবীজি তার নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে ভুল করছেন? আলোচনা চলছে কিন্তু নবুয়তের দায়িত্ব নিয়ে। এটা কত পৃষ্ঠা? এটা জি ফরাজ ভাই, এটা কত পৃষ্ঠা, কোন আয়াতের প্রেক্ষাপটে লিখেছেন? 287, এটা সূরাতুন নসর, সূরাতুন নসরের তাফসীর, এটা এই সূরাতুন নসরের তাফসীরের 287 নাম্বার পৃষ্ঠা, এটা হচ্ছে 19 নম্বর খণ্ড। যে আমি আমি আপনাকে দিয়ে দিচ্ছি 19 নম্বর খণ্ড, আপনাকে এখানে স্ক্রিনশটও দিয়ে দিচ্ছি। এই যে এই দেখেন 287, 287। শুধু তাই না, এরপরে আরেকটা দেখেন, এখনো ঠিক একই ভাবে 290 নম্বর পৃষ্ঠায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একই কথা বলা হয়েছে, তিনি তোমাকে যে কাজ করার দায়িত্ব দিয়েছিলেন তা করতে গিয়ে তোমার যে ভুল ত্রুটি হয়েছে তা যেন তিনি মাফ করে দেন। এর মানে নবী কি তার নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে ভুল ত্রুটি করছেন নাকি? এই সকল কথা বলার অথরিটি মাওলানা মওদুদীকে কে দিয়েছে? আর এরকম জঘন্য কথাগুলো থাকা অবস্থায় এগুলো কিভাবে মানে স্কুল সিলেবাস, কর্মী সিলেবাস এবং জাসির আরো অন্যান্য রোকন সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত থাকে? তারা তো এগুলোর ক্ষেত্রে কোনো ক্ষমাও চায়নি এবং বলেও না যে আমরা এগুলো মানি না, এগুলো বিশ্বাস করি না। নবী ভুল ত্রুটি করছেন তার নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে, আমরা এগুলোকে মানি না। তারা কি বলেছে? কখনো কি দাবি করছে? করে নাই। তাহলে দাবি করে নাই মানে হচ্ছে এদের বিশ্বাসটা, আমরা মনে করি যদি তারা এই বিশ্বাস করে থাকে, তাহলে মওদুদী এই কথা বলে যেমন গোমরা হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, অভিশপ্ত হয়েছে, তেমনি এই কথাগুলো যারা পড়ে বিশ্বাস করবে এরা ঠিক একেবারে গোমরা, পথভ্রষ্ট এবং অভিশপ্ত। আমাদের কথা ক্লিয়ার, কোনো ছাড় নাই এগুলোর ক্ষেত্রে, কোনো নম্র ভাষা আমি বলবো না। ফরাজি ভাই, জামাত ইসলামের পক্ষ থেকে যেটা দাবি করা হয় যে তারা আসলে মওদুদীর কোন আকীদা, কোন ফিকহ তারা গ্রহণ করেন না, যেটা একটা কমন প্রশ্ন যেটা সচরাচর করা হয়, যে তারা মওদুদী রাহিমাহুল্লাহ তার রাজনৈতিক আদর্শটা জামাত ইসলাম গ্রহণ করেছে, বাট তাকে ফিকহার ইমাম মানেন না, আকীদার ইমাম তারা মানেন না। এটা দেখবেন একটা কমন ডায়লগ, একটা কমন একটা বক্তব্য। স্বাভাবিকভাবে সব ক্ষেত্রেই তারা এই বক্তব্যটা উপস্থাপন করে যে তারা শুধুমাত্র মওদুদীর রাজনৈতিক দর্শনটা নিয়েছে, বাট তারা ফিকহ এবং আকায়েদের বিষয়ে তারা তাকে ফলো করে না বা তার আদর্শ তারা গ্রহণ করে না। এ ব্যাপারে আপনার বক্তব্য কি? আমার বক্তব্য ক্লিয়ার। যদি তাই হয় তাহলে ক্লিয়ারলি বলে না কেন যে মওদুদী তাফহিমুল কোরআনে নবী বিদ্বেষী যে সকল বক্তব্য দিয়েছে, এই বিদ্বেষী বক্তব্য দিয়া আবুল আলা মওদুদী গুমরাহির মানে প্রমাণ দিয়েছে। সাহাবী বিদ্বেষী যে সকল বক্তব্য দিয়েছে এগুলোর মাধ্যমে সে গুমরাহ, সে পথভ্রষ্ট বলুক, এবং তার এই বইগুলোকে ব্যান করে দিক, সিলেবাস থেকে বাদ দিয়ে দিক, তাহলে তার কথা সত্য হবে। দেখেন প্রত্যেকটা ব্যক্তি এরকম ধোঁকাবাজির আচরণ করে। কাদিয়ানীরা যদি ধরে নাই তোমাদের আয়নায় কামালাতে ইসলাম নিয়ে তোমার সাথে বহস হয়, কাদিয়ানি বলবো না মাফ চাই, আমরা কাদিয়ানির নবী মানে কাদিয়ানির বইয়ের উপরে আমরা এতেমাদ নেই, কাদিয়ানির উপরে এতেমাদ আছে। এখন তাদের অবস্থা হচ্ছে মানে মাওলানা মওদুদীর বইয়ের উপরে তাদের এতেমাদ নেই, কিন্তু মাওলানা মওদুদীর উপরে তার কি আছে? এতেমাদ আছে। তো যদি আপনি তার এই কথাগুলোকে ভুল মানেন না, যেগুলো সঠিক না, তাহলে ক্লিয়ার করে আপনি কনসেপ্ট ক্লিয়ার করে দেন যে মাওলানা মওদুদীর এই সকল বইয়ের মধ্যে যে সকল নবী বিদ্বেষী, সাহাবী বিদ্বেষী বক্তব্য আছে এগুলো গুমরাহি, পথভ্রষ্টের আলামত। সুতরাং এই সকল ক্ষেত্রে মাওলানা মওদুদী গুমরা ছিল। আর বাকি তার রাজনৈতিক বক্তব্যগুলো যেগুলো সঠিক আছে সেগুলো আমরা মানি এবং আমরা এগুলো বিশ্বাস করি না, এবং এগুলোর ক্ষেত্রে মাওলানা মওদুদীকে গুমরা মানি। বলবে ওরা মরে যাবে, কিন্তু বলবে না। তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন, আমি যেটা বুঝেছি আপনার কথা থেকে, সেটা হচ্ছে যে তারা যে এই ব্যাপারে নীরব থাকে, তাদের এই নীরবতাটাই হচ্ছে তাদের নীরবতাটাই হচ্ছে এই বিষয়গুলো মেনে নেওয়া এবং এই বিষয়গুলো গ্রহণ করার একটা সম্মতির একটা লক্ষণ। শুধু সম্মতি না, এটা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত রাখলো।
পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত, যে এটা না পড়লে এর উপরে মানে তার জ্ঞান গর্ভ অবস্থা না হলে তার উপরে তার ডেভেলপ হবে না, মানে উপরের যে মানে এই কর্মী থেকে তাফহিমুল কোরআন যে জাসির সিলেবাস ভুক্ত, এটা পড়তেই হবে এরকম কোন এভিডেন্স কি আছে? এভিডেন্স একাধিক, যে আমি বললাম, আমি তো এখন বললাম যে আমাকে এখন চ্যালেঞ্জ করতে পারেন, জাসির নিজস্ব মানে ওয়েবসাইটে ঢুকে তাদের মানে দেখেন, মানে তাদের যে তালিকা আছে, পাঠ্যসূচি দেখেন, ক্লিয়ার। সেখানে তাফহিমুল কোরআন একাধিক আছে, একাধিক উচ্চতর সিলেবাসও আছে জামাতের, এবং তার স্বল্প শিক্ষিত সিলেবাসও আছে, এবং তাদের কর্মী সিলেবাসও আছে, সব সিলেবাসে অন্তর্ভুক্ত এটা তাফহিমুল কোরআন। আচ্ছা, এই মুহূর্তে কি কাউকে কিছু এই মুহূর্তে কি আপনি আর কোনো আমি আরেকটা জিনিস দেখাবো, সাহাবা বিদ্বেষ। যেহেতু আমি নবী বিদ্বেষ দেখাইলাম, সাহাবা বিদ্বেষ দেখা, একটা ডেঞ্জারাস সাহাবা বিদ্বেষ দেখাবো। এর আগে একটা মজার জিনিস বলে নেই মাওলানা। মজার জিনিসটা হচ্ছে, আমাদের মাওলানা উসামা তো এই এখানে যোগ দেওয়ার আগে, আমি যে গিরগিটি বলছি এমনি বলছি, মাওলানা উসামা এখানে যোগ দেওয়ার আগে তিনি একটা সংগঠন করছিলেন। এর আগে সেটার নাম ছিল হচ্ছে আজমতে সাহাবা। তো আজমতে সাহাবা তিনি কেন করলেন, এর উপর একটা ভিডিও আছে, এখনো অনলাইনে কেউ মানে সার্চ দিলে পাবেন। ওখানে তিনি বলছেন, তার বক্তব্য আমি শোনাই। আমার আজমতে সাহাবা কনফারেন্সের দিন যে বইটা প্রকাশিত হবে, সেখানে রেফারেন্সটা যুক্ত করে দিয়েছি। কেউ যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আমিরে মুআবিয়া এর শানে গুস্তাখি করে, আমরা তাকে সাহাবী বিদ্বেষী বলবো। কারণ একজনকে আঘাত করা যে কথা, সবাইকে আঘাত করা একই কথা। বলেন সুবহানাল্লাহ। ক্লিয়ার? এটাকে শেখ আলী হাসান ওসামা হাফিজুল্লাহর বক্তব্য। শেখ আলী হাসান ওসামা সাহেবের বক্তব্য। আলী হাসান ওসামা আমাকে শুনতেছেন না? আমি যদি ভুল বলি আমাকে ভুলটা ধরায় দেন, কমেন্টে করেন। ভিডিও লিংক আছে আপনার কাছে? ডাইরেক্ট আসতে তো ভয় পাচ্ছেন, আপনি অন্তত কমেন্ট করেন তো এই বক্তব্য আপনার কিনা। আপনি বলেন ভিডিও লিংক আপনার কাছে আছে? হ্যাঁ, ভিডিও আছে আমার কাছে, আমি নামায় রাখছি। আচ্ছা, আমি নামিয়ে রাখছি। আমি কি একটু শোনাবো নাকি? এটা কি শোনাবো? একটু শোনান তো দেখি, আমরা একটু শুনতে চাই। আমি দেখি আপলোড করতে পারি কিনা। আমি দাঁড়ান এক মিনিট। আপলোড না করলেও এমনি আপলোড করা যায়। দাঁড়ান, ভিডিও ফাইল এটা তো থাকার কথা। ডাউনলোড, আমি তো কালকে ডাউনলোড করছি। এটা কোনটা? এক মিনিট আমি একটু দেখতেছি। ডাউনলোড 1 নাম্বারটা না, এটা 2 নাম্বার। ইয়েস, 01 এখন দেখাচ্ছি, মারওয়ানা পাবো এটা। আচ্ছা, 2 নাম্বার, দেখি এটাই কিনা। হ্যাঁ, পাইছি। বাংলাদেশে বাকি ছিল। তো যার কারণে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে আজমতে সাহাবার কেন প্রয়োজন পড়লো। সহজ জবাব, সাহাবা বিদ্বেষীদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য যে ময়দান শুধু তোদের না, ময়দান আমাদেরও আছে। বললে সেই স্বাধীনতার পর থেকে, যদি আপনাকে এটার ব্যাপারে একমত করতে পারে যে ইসলাম মানে শান্তির ধর্ম, যুদ্ধ ইসলামে না পূর্ণ কাজ কি হতে পারে। সাহাবায়ে কেরামের ইজ্জত হেফাজতে না থাকলে শানে রিসালাত ও হেফাজতে থাকবে না। সাহাবায়ে কেরামের ইজ্জত হেফাজতে না থাকলে ইসলামের কিছুই বাকি থাকবে না। তো সাংগঠনিকভাবে এই কাজটা বাংলাদেশে বাকি ছিল। তো যার কারণে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে আজমতে সাহাবার কেন প্রয়োজন পড়লো। সহজ জবাব, সাহাবা বিদ্বেষীদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য যে ময়দান শুধু তোদের না, ময়দান আমাদেরও আছে। ওরা জিলহজ মাসে 18, সম্ভবত 25 তারিখ রেসালত হেফাজত থাকবে না, বাচ্চার কাছে চিঠি পাঠিয়েছে। সেগুলো কে লিখেছে? তো 20টা আনেই এভাবে। প্রথমে আপনাকে বলবে আমির, আজকে শিখাবে বাল্য বিবাহ। তুই গালি দিবি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে, আজকে গালি দিবি আমির মুআবিয়া তো করা। আরে তুই গালি দিবি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, সাহাবা। তো তাদেরকে সমালোচিত করার মানে কোরআনকেও সন্দেহযুক্ত করা, হাদিসকেও। এদের মূল মাকসাদ গোটা ইসলামকে সন্দেহযুক্ত করা। ইসলাম যেহেতু আমাদের পর্যন্ত এসেছে একটা সূত্র ধরে, সেই সূত্রের নাম সাহাবা। তো তাদেরকে সমালোচিত করার মানে কোরআনকেও সন্দেহযুক্ত করা, হাদিসকেও সন্দেহযুক্ত করা। আরে তুই গালি দিবি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে, আজকে গালি দিবি আমির মুআবিয়াকে যে আমির মুআবিয়া খারাপ, আর 2 দিন পর এই তুই বলবি যে আমির মুআবিয়া যেহেতু ওহী লিখেছে সুতরাং ওহীও খারাপ। আমাদের ভাই মাহমুদ গনবী আপনাদের এই বয়ান করে গিয়েছিল, আজকে শিখাবে বাল্য বিবাহ মানেই খারাপ, সেটা যেই করুক না কেন। এখন যেমন বাংলাদেশে যেটা নিয়ে আলোচনা, যারা সাহাবীদেরকে গালি দেয় এদের মূল মাকসাদ সাহাবী টাইপের আচরণ অনেক সময় দেখবেন যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দেয় না তারা পর্যন্ত করে।
মিষ্টি 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 ভাষী হুজুর হয়ে যাও, ঝামেলা কত দরকার যে জেল খাটা লাগে। এরকম হলো কোনো একজন সাহাবী যিনি হয়তো জিহাদের ময়দানে প্রতিটা সাহাবীর শানে বিদ্বেষ রাখে। এমন লোক আদৌ দুনিয়াতে একটা পাওয়া যাবে কিনা আমার সন্দেহ, এমনকি নাস্তিকদের মধ্যেও আদৌ একটা পাওয়া যাবে কিনা সন্দেহ, যে নবীর প্রতিটা সাহাবীর শানে বিদ্বেষ রাখে। খেয়াল করলে দেখবেন তোলে। অনেক সময় হয় না মিছিল মিটিং এ বা বিভিন্ন আন্দোলনের সময় পুলিশের সঙ্গে জনতা সংঘর্ষে জড়িয়ে যায়। এমন না গোটা পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে আদালতে বাদী। তো সাহাবায়ে কেরামের বিদ্বেষী হওয়ার জন্য সবার শানে বিদ্বেষ করা লাগে বিষয়টা না, বরং জাহান্নামীদের তালিকায় তাদের নাম ওঠে। তো সাহাবায়ে কেরামের বিদ্বেষী হওয়ার জন্য সবার শানে বিদ্বেষ করা লাগে বিষয়টা এমন না। সালাফে সালিহিন ইমামরা লিখে গিয়েছেন। গতকাল আমার আজমতে সাহাবা কনফারেন্সের দিন যে বইটা প্রকাশিত হবে ইনশাআল্লাহ, সেখানে ওই রেফারেন্সে যুক্ত করে দিয়েছি। স্পষ্টভাবে ইমামরা বলে গিয়েছেন, কেউ যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শানে গুস্তাখি করে, আমরা তাকে সাহাবা বিদ্বেষী বলবো। কারণ একজনকে আঘাত করাও যে কথা, সবাইকে আঘাত করাও একই কথা। বাস ঠিক আছে, ঠিক আছে, আর লাগবেন। হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার। জি ঠিক আছে। যদি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কেউ যদি গুস্তাখি করে, খারাপ বলে, তাহলে একজনকে আঘাত করা মানে সবাইকে আঘাত করা, এবং তাকে আমরা সাহাবী বিদ্বেষী বলবো। তার কথা মাওলানা আলী হাসান ওসামার কথা। ক্লিয়ার। এবং সাহাবীর বিরুদ্ধে বলা মানে হচ্ছে পুরো দিনটাকে প্রশ্নবিদ্ধ করে ফেলা। আচ্ছা, এখন আমি আপনাকে মজার যে জিনিসটা দেখাবো, এবং এটা আমি রেফারেন্স সহ দেখাবো, কোনো প্রকার দুর্বলতা রেখে দেখাবো না। সেটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে আমি আপনার সামনে উপস্থাপন করলাম খেলাফত রাজতন্ত্র। খেলাফত রাজতন্ত্র আমার হাতে যেটা আছে, এটা হচ্ছে মানে এটা কিন্তু সিলেবাস মুক্ত বই। আচ্ছা, জাসির সিলেবাস মুক্ত বই, পাঠ্য অন্তর্ভুক্ত। আমার হাতে আছে হচ্ছে 7ম প্রকাশ, আর আমি যেটা আপনাদের সামনে দিলাম এটা হচ্ছে 6ষ্ঠ প্রকাশ। পৃষ্ঠায় একটু পার্থক্য আছে। এখানে পৃষ্ঠা নাম্বার দেখেন, আপনার পৃষ্ঠা নাম্বারটা দেওয়া আছে যেটা 91 এবং 90 এবং 91, কিন্তু আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে মানে একটু একটু ডিফারেন্ট হবে। আমি একটা ভয়ঙ্কর জিনিস হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিষয়ে দেখাবো আপনাদেরকে। আমার হাতে আছে হচ্ছে যেটা ছিল হচ্ছে 106 এবং 107, এটা সব মানে 7ম প্রকাশে, এটা 6ষ্ঠ প্রকাশ। এটা কিন্তু আমি শিবিরের মানে ওয়েবসাইট থেকে নামিয়েছি, এখনো আছে। মানে এখন স্ক্রিনশট যেটা দিয়েছেন এটা শিবিরের ওয়েবসাইট থেকে নামানো, শিবিরের ওয়েবসাইটে আছে। হ্যাঁ, শিবিরের ওয়েবসাইট থেকে নামানো যে পিডিএফটা আছে সেটার মধ্যে এটা আছে। তো এটা আমি আপনাকে একটু শোনাই। দেখুন লেখছে মানে হযরত ওমর এবং হযরত আবু বকর সিদ্দিক এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা এই দুজনের পরের অবস্থা বলতেছেন। কিন্তু তারপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তার স্থলাভিষিক্ত হয়ে ধীরে আচ্ছা, এটা একটু জুম করা যায় কিনা? জুম করে বড় করে দিলে বোঝা যেত। ছোট ছোট আছে। ছোট না, আমি তো এটা তো আমি কম বুঝি এগুলো। ও আচ্ছা আচ্ছা, আমি পারি না এটা। ঠিক আছে, তাহলে আপনি এখানে হচ্ছে মানে খেলাফত রাজতন্ত্র বাংলা, এটা এই শিবিরের যেই অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে এর মানে লিংক দেওয়া আছে, সেখান থেকে নামিয়ে দেখতে পারেন। এখানে যে পৃষ্ঠা নাম্বার দেওয়া এটা পারফেক্ট, ঠিক, মানে কোনো ভুল নাই, মানে সঠিক। এখানে পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে দেখেন, মানে এই 98 এবং 99, 98 এবং 99। আর আমি যেটা দেখাচ্ছি 7ম প্রকাশ, এটা হচ্ছে 106 এবং 107। একটু পড়ে শোনাই কি লিখছেন। বাংলাটায় আছে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তার স্থলাভিষিক্ত হয়ে ধীরে ধীরে এর নীতি থেকে দূরে সরে যান। তিনি তার আত্মীয় স্বজনকে একের পর এক বিরাট বিরাট পদ দান করতে থাকেন। তিনি তাদেরকে এমন সব সুযোগ সুবিধা দান করেন যা জনগণের মধ্যে সাধারণভাবে সমালোচনার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। 2 লেখা টিকা লিখছেন মাওলানা মওদুদীর নিজের হাতে লেখা টিকা। তিনি যে মানে এই আগের 2 জনের নীতি থেকে সরে গিয়ে তার আত্মীয় স্বজনকে সুযোগ সুবিধা দিতে থাকেন, এগুলো কেমন সেটার একটা মানে প্রমাণ দিচ্ছেন নিচে টিকায় লিখতেছেন। উদাহরণস্বরূপ, তিনি আফ্রিকার গনিমতের মালের 1/5 সম্পূর্ণই 5 লক্ষ দিরান মারওয়ানকে দান করেন। এই ঘটনা সম্পর্কে ইবনুল আসির তার গবেষণা বিবৃত করেছেন। ইবনুল আসিরের উদ্ধৃতি দিয়ে তিনি বললেন যে 5 লাখ দিনার রাষ্ট্রীয় সম্পদ হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শ্যালক মারওয়ান বিন হাকামকে দান করে দিয়েছেন। বড় ডেঞ্জারাস, ভয়ঙ্কর, মারাত্মক অভিযোগ। কিন্তু আমরা যে ওই যে গম চুর বলি চেয়ারম্যানদেরকে, গম চুরে বেটা আর কয় টাকার গম চুরি করে,
এত নিকৃষ্টভাবে উপস্থাপন করে সাদাবাজ বলি, হে কয় টাকা সাদা তোলে? 5 লাখ দিনার হযরত ওমর দাবি করতেছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি নাকি হস্তক্ষেপ করে তার শ্যালককে দান করে দিয়েছেন। এত বড় মারাত্মক অভিযোগটা করলেন। করার পরে দেখেন পরের পৃষ্ঠা 7 নাম্বার, এখানে এই অভিযোগটা কিছু কিছু ঐতিহাসিক এনেছেন, তবে যেটা গ্রহণযোগ্য সেটা হচ্ছে যে আসলে ওটা দান করেননি। তিনি কি করেছেন, যে মালটা আসছিল সেই মালটা ছিল কাঁচা মাল টাইপের, এই জন্য তিনি সেটাকে মানে কুশাগারে না রেখে এটাকে তার শ্যালকের কাছে 5 লাখ দিনারই বিক্রি করেছেন। হ্যাঁ, বিক্রি করে কুশাগারে রেখে দিয়েছেন। এখন দেখেন এই দুইটা রেওয়াজ যদি আমরা ঐতিহাসিক ভাবে পাই, একজন সাহাবা প্রেমী কি বলবে যে তিনি বিক্রি করে দিয়েছেন, আমরা লাথি মেরে ফেলে দিলাম। এখানে দুইটা বিষয় ফরাজি ভাই একটু স্পষ্ট করা দরকার। একটা হচ্ছে যে যেই সাহাবী তিনি তো যেমন তেমন সাহাবী না, তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। এক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ের জামাতা জিন্নুরাইন। হ্যাঁ, তো তার ব্যাপারে কলম ধরতে তো কোটিবার চিন্তা করতে হবে যে আমি যে যদি কোনো ঐতিহাসিক বর্ণনা থেকেও থাকে তো সেটা আমাকে চুলচেরা বিশ্লেষণ করতে হবে। এবং এখানে যদি দুইটা বক্তব্য থাকে যে একটা বিক্রি আর একটা দান, তাহলে আসলে তো কোনো মুমিন কোনো মুসলমান ওই ধরনের বক্তব্য নিতে পারে না, যেটা ঐতিহাসিক। কিন্তু আমি আপনার দেখাতে চাচ্ছি মাওলানা, মানে কি পরিমাণ সাহাবা বিদ্বেষ থাকলে মাওলানা মওদুদী যা করেছেন না, মানে এটা মানে আপনি কি বাংলা কোনো শব্দ নেই আমার কাছে, মানে বাকরুদ্ধ বলবো, স্তব্ধ হওয়া বলবো, আমার কাছে শব্দ নাই। আপনি দেখেন পরের পৃষ্ঠা, এখানে স্ক্রিনে দেওয়া 99 আর আমার এখানে যেটা আছে সপ্তম প্রকাশের 107 নম্বর পৃষ্ঠায় নিচে আসছে যে তিনি লিখছেন, এখানে উল্লেখ্য যে ইবনে খালদুন কেউ কেউ যাকে অন্যদের চেয়ে বেশি বিশ্বাসযোগ্য বলে মনে করেন, এক ধরনের ঠাট্টা করলো, তিনি ইবনে আসির এবং ইবনে সাদের এ বর্ণনা সমর্থন করেছেন। মানে হযরত ওসমান তিনি এমনিতেই তার শ্যালক মারওয়ানকে দান করে দিয়েছেন 5 লাখ দিনার এর গনিমতের মাল। এটা নাকি ইবনে খালদুন রাহমাতুল্লাহ আলাইহি সমর্থন করেছেন। আর একটু ঠেস দিলেন যে ইবনে খালদুনরে আমরা অনেকে আহলে সুন্নাতেরা খুব ভালো মনে করি এবং খুব মানসম্মত মনে করি, এটা নাকি ইবনে খালদুন ওয়ালা বলেছেন। এবার আমি আপনাকে দেখাই, এই দেখেন ইবনে খালদুনের তারিখ ইবনে খালদুন, আসলে এই ঘটনার কি আছে তারিখ ইবনে খালদুনের আমার হাতে এই বিষয়টা স্পষ্ট করা দরকার, যেহেতু উনি একটা কোট করেছেন, এটা একটা দালিলিক আলোচনা করা দরকার যাতে করে আমাদের দর্শক শ্রোতা যারা ভুল বুঝতে না পারে যে যেহেতু মওদুদী রহিমাহুল্লাহ তিনি তো কোট করেছেন, তাহলে তার দোষটা কি, সেটা এখান থেকে প্রমাণিত হবে যে আসলে একজন সাহাবী। বাংলাদেশে কেউ যদি একজন পুলিশ সদস্যের গায়ে হাত তোলে, অনেক সময় হয় না মিছিল মিটিং এ বা বিভিন্ন আন্দোলনের সময় পুলিশের সঙ্গে জনতা সংঘর্ষ জড়িয়ে যায়, কি ব্যাপার হঠাৎ কিরকম হলো কেন? আলী হাসান ওসামা আসবে মনে হয়, আমি একটু আগে দেখলাম শেষ মানে এই সংযুক্ত হয়েছিল। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে। ওয়েলকাম ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। কিন্তু আপনারা কি সিস্টেম করে রাখছেন এখানে তো ভিডিওর কোনো অপশনই নেই, শুধু অডিও। আমি আপনাদের স্ক্রিনশট দিচ্ছি, 1 মিনিট। এই কোনো পরামর্শ তো করলেন না, কোনো লিংকের এই বিষয়গুলো তো সমন্বয় করতে হবে, কোনো নিয়ম নীতি নাই, কিছু নাই। আমি তো শুধু এখন আপনাকে মুতাদাল উম্মার মডারেটর মেসেজ দেয় নাই না, কোনো নিয়ম নীতি সংক্রান্ত কোনো মেসেজ দেয়নি। এবং এখন এই যে শুধু ভিডিও না অডিও অপশন আসতেছে, এটা কেন হবে? আপনার তো ভিডিও আছে। হ্যাঁ, আমাদের তো সবারই ভিডিও আছে। ভিডিও তো থাকার কথা, স্ট্রিমইয়ার্ডে তো শুধু অডিও। না, এখানে লেখা আছে যে ভার্সনে আপনারই হবে না, iOS থেকে ভিডিও হবে না, এটা কম্পিউটার থেকে বসতে হবে, মোবাইল থেকে ভিডিও হবে না। না, আমি তো মোবাইলে ঢুকেছি। ওসামা ভাই আপনি ইউটিউব থেকে ঢুকেন, ওখানে দেখেন দুটো অপশন থাকবে মনে হয়, একটা ফেসবুক আর একটা ইউটিউব। তো ইউটিউবে চাইলে আপনাকে জিমেল চাইবে, জিমেলে লক করলে আপনি ঢুকে যেতে পারবেন। আচ্ছা, আমি কথা শেষ করি। মাওলানা ওসামা আসছে, আলহামদুলিল্লাহ, অত্যন্ত আনন্দের বিষয়। তো আমি যেটা বলতেছিলাম, দেখেন ওসামা ভাই কি চলে গেল নাকি আবার? হ্যাঁ, চলে গেছে, মানে আবার আসবেন হয়তো বা আসবেন আশা করি। তো দেখেন এই তারিখ ইবনে খালদুনের 2 নম্বর খণ্ড এটা। এই 2 নম্বর খণ্ডের 520 নম্বর পৃষ্ঠায় এই যে মাওলানা মওদুদী সাহেব যেটা বলেছেন, এই যে মাওলানা চলে আসছে। এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। অপশন আসছে, দেখা যাচ্ছে। জি, আচ্ছা আচ্ছা, আমরা আলী হাসান ওসামা ভাইয়ের বক্তব্য শুনবো। এক মিনিট পরে এই বক্তব্যটা শুনবো। আচ্ছা, তো এই এখানে দেখেন
পরিষ্কার ভাবে ইবনে খালদুন রাহমাতুল্লাহ আলাইহি এই বর্ণনাটা আনার পরে তিনি লিখেছেন যে ওয়ারসালা ইবনে জুবায়ের বিল ফাতহি ওয়াল খুমসি ফাশতারাহু মারওয়ান ইবনুল হাকাম বিখামসিমিয়াতি আলফি দিনার, যে 5 লাখ দিনারে তিনি এটা ক্রয় করেছেন, যে মারওয়ান এটা ক্রয় করেছেন, মারওয়ান বিন হাকাম। ওয়া বাযুন নাস ইয়াকুলু, তবে কিছু লোক বলেন আতাহু ইয়াহু, হযরত ওসমান এটা এমনি দিয়ে দিয়েছেন, মানে দান করে দিয়েছেন। ওয়ালা ইয়াসিহু, এই কথাটি সহিহ নয়। ইবনে খালদুন কি বলতেছে, এই যে হযরত ওসমান এমনিতেই মারওয়ান বিন হাকামকে দিয়ে দিয়েছেন, এই কথাটি সহিহ নয়, এটি গলত। অথচ মাওলানা মওদুদী তার এই খেলাফত মুলুকিয়ত, যেটা বাংলা হচ্ছে খেলাফত রাজতন্ত্র, এখানে তিনি ঠাট্টা করে বলতেছেন যে উল্লেখ্য যে যে এই ইবনে খালদুনকে যারা অনেকেই মানে খুব গুরুত্ব দেন, ইবনে খালদুন কেউ কেউ যাকে অন্যদের চেয়ে বিশ্বাসযোগ্য বলে মনে করেন, তিনি ইবনে আসির ও ইবনে সাদের বর্ণনা সমর্থন করেছেন, মানে মাগনা এমনি দিয়ে দিয়েছেন। এবং ঠিক আছে ফরাজি ভাই, বিষয়টা স্পষ্ট হয়েছে, বিষয়টা স্পষ্ট হয়েছে। আমরা নবী বিদ্বেষী বক্তব্য আর সাহাবী বিদ্বেষী বক্তব্য একটা কি আছে, আচ্ছা ঠিক আছে, আমরা একটু এখন কিছু বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। জি, কিছু বিষয় আমরা একটু আলোচনা করে নিই। আজকে যেহেতু ওসামা ভাই অনেক একটু লেট করে আসছেন, তো সেটা আমরা তার মুখ থেকে শুনবো। এতক্ষণ পর্যন্ত আপনার বক্তব্য আমরা শুনেছি। এখন আমরা কি ডিবেট আলোকে আলোচনাটা কন্টিনিউ করবো কিনা, তাহলে আমরা একভাবে হ্যান্ডেল করব। আর যদি ওসামা ভাই বলেন যে না কোনো ডিবেট হবে না, বরং আমি কিছু কথা বলে আমি চলে যাব, তাহলে সেটা ভিন্নটা হবে। যেহেতু ভাই এসেছেন, আমার মনে হয় আমি ভাই যেহেতু এসেছেন, এজন্য আমরা তার বক্তব্যটা শুনবো। শোনার পরে 2-1 মিনিটের ভিতরে যদি তিনি তার মূল বক্তব্য বলেন, ডিবেট আকারে আলোচনা চলে, তাহলে আমরা সেভাবে সময় মেনটেন করে আমরা সেইভাবে চলে যাব। ওসামা ভাই, আমরা প্রথম বিষয়টা স্কিপ করে গিয়েছিলাম, যেহেতু আপনি অনুপস্থিত ছিলেন। আপনাকে ফরাজি ভাই যে গিরগিটি বলেছিলেন সেই বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু কারো অনুপস্থিতিতে ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করাটা আমরা এটা শান অনুযায়ী মনে করিনি, এজন্য ওই বিষয়টা স্কিপ করে গিয়ে দ্বিতীয় বিষয়টা আলোচনা চলছিল, যেটা আপনি হয়তো শুনেছেন। এখন আপনি যদি বলেন যে এটা ডিবেট আকারে বিষয়টা আলোচনা আসবে, তাহলে সেভাবে সময় মেনটেন করে আমরা সেভাবে আগাবো। ভূমিকা স্বরূপ আপনি 2-1 মিনিট একটু বলুন। আচ্ছা, 1 নম্বর বিষয় হলো, আপনি এবং লুৎফর রহমান ফরাইজি ভাই, আপনারা উভয় তো অভিজ্ঞ মানুষ এবং বেশ প্রাচীন মানুষ এবং অত্যন্ত সিনিয়র মানুষ। আল্লাহ তাআলা আপনাদেরকে আরো নেক হায়াত দান করুন। তো ফরাইজি ভাই উনি তো ডিবেটার মাঠে পুরনো, আজকে নতুন কোনো ব্যক্তি না। আর আমাদেরও তো টুকটাক অভিজ্ঞতা হয়েছে মাঠে, এমন না যে আমরাও এটা জীবনে প্রথম। তো যে কোনো ডিবেটের ক্ষেত্রে, ডিবেট মানে তো বিতর্ক, তো বিতর্কটা হবে কিসের উপরে, এই বিষয়ে নির্ধারণটা কিন্তু সবার আগে জরুরি। তো ডিবেটের চ্যালেঞ্জটা যিনি দিবেন, চ্যালেঞ্জ কিন্তু আমি দিয়েছি, উনি আমাকে দেননি। যদি এমন হতো উনি আমাকে দিয়েছেন, এটা একটা বিষয়। এখন চ্যালেঞ্জটা দিলাম আমি, তো কোন বিষয়ের উপর দিলাম, যে বিষয়ের উপর দিলাম ওই বিষয়ের উপর উনি বসতে চাইলে বসবেন, না বসতে চাইলে না বসবেন, আচ্ছা গেল। তারপর উনি নিজের থেকে বিষয় পাল্টালেন, এখান থেকেই প্রমাণিত হলো যে উনি আমরা যে বিষয়ে চ্যালেঞ্জ দিলাম এ বিষয়ে উনি বসার আগ্রহ দেখান না, অথবা উনি বুঝতে পারছেন যে সেই বিষয়ে বসার পরিণাম কি। তো যাই হোক, এখন উনি নিজের থেকে বিষয় পাল্টালেন, সেখানেও ব্যক্তিগত আক্রমণ করে উনি একটা বিষয় নির্ধারণ করলেন যে আমাকে একটা গালি দিয়ে, প্রাণীর নাম দিয়ে গালি দিয়ে, যে তিনি বারবার রং বদলিয়েছেন। ভালো কথা। তো প্রাণীর নাম দিয়ে গালি দেওয়ার মধ্যে উনি যদি মনে করেন যে এতে ওনার আমল নামে সওয়াব হবে, তো যাই হোক, এটা তো ওনার এলেম বেশি, উনি ওনার এলমে যদি মনে করেন যে কোনো প্রাণীর নাম দিয়ে গালি দেওয়ার মধ্যে সওয়াব পাবে, তো আলহামদুলিল্লাহ। আমার দ্বারাও যদি কারো আমল নামে সওয়াব যুক্ত হয়, অবশ্যই আমি এর জন্য নিজেকে ধন্য মনে করব। তো সেই বিষয়টাও তিনি অ্যাড করলেন। পাশাপাশি লাস্ট পয়েন্টে তিনি এসে কিন্তু গতকালও এটা লিখেছিলেন যে কোনো ব্যক্তিগত আক্রমণ করা যাবে না ডিবেটের ভেতর, তবে শিরোনামে দিয়েছেন মাশাআল্লাহ গালি দিয়ে, এই হলো ব্যক্তিগত আক্রমণ করা যাবে না। ভালো কথা। তো আমার এখানে দুইটা বিষয় ক্লিয়ার হয়ে নিলে ভালো। সেটা হলো, আমরা যে বিষয়ে চ্যালেঞ্জ দিয়েছিলাম এই বিষয়ে বসতে ওনার অনাগ্রহ কেন, এবং উনি নিজের থেকে বিষয়বস্তু পাল্টাতে গেলেন কেন, সেটাতে ওনার মূল ঝামেলাটা কি। আর দ্বিতীয় বিষয় হলো, বিষয়বস্তু যেহেতু পাল্টিয়েছেন, অর্থাৎ তিনি নতুন আর একটা বিষয়ে গেলেন, তাহলে নতুন আর একটা বিষয় এবং পাশাপাশি আরো একটা নতুন অ্যাড করলেন, অর্থাৎ বিষয়। আমি জবাব দিচ্ছি, আমি আপনাকে ফলোর দিব। ওসামা ভাই 2 মিনিট বলুক, এরপরে আপনাকে ফলোর দিব আমি, যে ওনার দরকার নেই তো। আমরা সবাই ডিবেটের জগতে আমরা 3 জনই মোটামুটি পরিচিত, কাজেই আমরা সবাই নিয়ম নীতি জানি, এজন্য আমি এগুলো রিপিট করছি না। তো আমরা ওনার একটু কথা শুনি, এরপরে আপনি 2 মিনিট বলবেন। একজনের কথার ভিতরে ইন্টারফেয়ার করলে আসলে এটা সুন্দর হয় না। ঠিক আছে, ওকে ওকে।
জি, বিষয় যেহেতু তিনি পরবর্তীতে পাল্টে দিয়েছেন, এখন পাল্টানোর পরে আমি যে আগ্রহটা দেখিয়েছিলাম যে ঠিক আছে উনি যেহেতু দুইটা বিষয় অ্যাড করেছেন তাহলে ঠিক আছে দুইটা বিষয় নিয়ে বসবো। আমি আমার বসবো। জায়গা থেকে অবস্থান স্পষ্ট করতে চাই, শুনুন, এত আগ থেকে হাসার দরকার নেই যে হাসি একটু পরে আবার কান্নায় রূপান্তরিত না হয়। আচ্ছা যাই হোক, শুনেন, তো বিষয়বস্তু যেহেতু দুটো অ্যাড করেছেন, আমি সেই সময় বলেছি যে দুইটা বিষয় অ্যাড করলে তাহলে ঠিক আছে ধাপে ধাপে এক ডিবেটের মধ্যে তো আর 100 বিষয় নিয়ে আলোচনা হয় না, যে কোনো এক একটা বিষয় নিয়ে আলোচনা হয়। তো যেহেতু আমার ব্যক্তিগত অ্যাটাক নিয়ে আপনি বিষয় দিয়েছেন এবং ব্যক্তিগত অ্যাটাক করতে চান, ঠিক আছে, তাহলে 1 নম্বর বিষয়টা নিয়ে আমরা আগে আলোচনা করব, এটা যত লম্বা হোক না কেন আলোচনা শেষ হবে, এরপর সেখানে আমরা সিদ্ধান্ত নিব। দ্বিতীয় বিষয় অর্থাৎ আমার চ্যালেঞ্জকৃত যে মূল বিষয়টা ছিল, মূল বিষয়টা এড়ানোর জন্যই তো তিনি গালির বিষয় এবং ব্যক্তিগত অ্যাটাকের বিষয়টা এনেছেন। তিনি হয়তো ভেবেছেন ব্যক্তিগত অ্যাটাকে গেলে সেটাতে আমি আর আগ্রহ দেখাই কিনা। তো যাই হোক, তাহলে মূল যে বিষয়টাতে তিনি স্কিপ করতে চেয়েছেন সেটা নিয়ে আলাদা করে বসবে, সমস্যার কিছু নেই। সেক্ষেত্রে আমার প্রসঙ্গ হলো যে উনি, আপনারা যেটা বললেন আবু মোহাম্মদ রহমানী ভাই, প্রথম বিষয়টা এতক্ষণ স্কিপ করে গিয়েছেন, আমি এখানে আসিনি এ কারণে। তো ঠিক আছে, প্রথম বিষয়টা নিয়ে এখন আলোচনা শুরু করেন এবং এটা শেষ করার পরে আমার চ্যালেঞ্জকৃত যে বিষয় ছিল সেই বিষয়বস্তুর উপর উনি আজকে বসতে চাইলে আজকে এখনো বলুক, আর না হলে কখন উনি কথা বলবে সেটা উনি ক্লিয়ার করুক, ব্যাস খতম হয়ে গেল। আর 3 নাম্বার, এরপরও যদি উনি ওনার থেকে আরো কোনো বিষয় অ্যাড করতে চায়, বিষয় উনি 100টা অ্যাড করুক, এটাতে সমস্যার কোনো জটিলতা নেই। কতবার উনি বসবে, উনি যদি 100 বার বসতে চায় 100 বার বসবো, 500 বার বসতে চাইলে 500 বার বসবো, কোনো দ্বিধা নেই আমাদের। তবে খালি মাঠে তো উনি গোল দিয়ে এখানে এটাকে হাস্যরসের বিষয় বানানোর কোনো কারণ নেই। ঠিক আছে জি, ওসামা ভাই আমরা একটু বক্তব্য শুনি। তবে আজকে তো আলোচনা ধরেন 1:00টায় জোহরের নামাজ হবে, এখন বাজে হচ্ছে 12টা 20। মাত্র আমরা 12:15। 12:15 বাজে। তো 12টা 19। আমরা একটা পর্যন্ত ওইটা কন্টিনিউ করা যাবে, এরপর তো জামাতের মানে সময় হয়ে মানে যাবে। আলোচনায় মানে মাওলানা ওসামা হ্যাঁ, স্টপ। আমি একটু শেষ করি, ফরাজি ভাই আমাকে একটু শেষ করতে জি দেন, হ্যান্ডেল করতে দেন। তাহলে আমরা প্রথমে 2 মিনিট, আপনি যে অভিযোগটা করলেন যে উনি প্রসঙ্গ চেঞ্জ করেছে, এই ফরাজিবের ভাব ব্যাপারে উনি, দেখে বারবার মনে হচ্ছে উনি কি মাজুনে মুমসিক খেয়ে বসলেন কিনা, এত উত্তেজিত কেন? ভাই ওসামা ভাই, হুম। বাকপটু এখানে কিন্তু কেউ ভাস্কর্য কম যা না। করছেন আপনি। আমরা প্রত্যেকে কিন্তু কথা বলতে পারি, আলহামদুলিল্লাহ। জি আমরা জি ব্যক্তিগত জি অ্যাটাক কিছু না করি, আমরা সুন্দর করে আমরা আলোচনা করি। তো যাই হোক, জি আমরা ফরাজি ভাইয়ের উনি যে অভিযোগটা করলেন যে আপনি প্রসঙ্গ চেঞ্জ করেছেন, এই বিষয়ে আপনি 2 মিনিট বলবেন। এরপরে প্রথম টপিকে আলোচনা হবে। প্রথম টপিক হচ্ছে, আপনি বলেছেন ওসামা ভাই তিনি গিরগিটি, এটা যদি একটা উপমা হিসেবে বলেছেন, তো এই বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা 1টা পর্যন্ত আলোচনা করব ভাগ করে, সময়টা মেনটেন করে। এরপরে প্রয়োজনে যদি আপনারা বসতে চান দ্বিতীয় নামাজ বিষয়টা পড়ে, কি? দ্বিতীয় বিষয়টা দ্বিতীয় কি? দ্বিতীয় বিষয়টা আপনি বলবেন কি আপনাদের মধ্যে কি আচ্ছা ঠিক আছে, আলোচনা হয়েছে সেটা আলোচনায় নিয়ে একদম। আসবেন। তো সেটা যদি আপনারা এগ্রি করেন তাহলে নামাজের জন্য আমরা প্রয়োজনে আধা ঘন্টা বিরতি দিব। আধা ঘন্টা বিরতির পরে আমরা আবার নামাজের পরে বসবো ওকে ইনশাআল্লাহ। ওকে তাহলে ওকে। আপনি 2 মিনিটের বা 2 মিনিট 3 মিনিট আপনি বলুন, এরপরে আমরা মূল আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। এখানে হ্যাঁ, আমি এটা তো পরিপূর্ণভাবে মানে পুরোপুরি বলছি। মাওলানা ওসামাকে বলবো যে এখন একটু ঠান্ডা মাথায় আমার কথাগুলো শুনবেন। আপনি 3টা বিষয় নিয়ে বলেছেন যে জামাত শির, তারা জাহান্নামী, তারা সাহাবা বিদ্বেষী, তারা সবাই গোমরা। এরকম কোন কথা কি আমি বলেছি আমার পোস্টে? আমি বলিনি। আমি কথা শেষ করি। আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন, আমার সাথে আলোচনা করতে চান। আমি চ্যালেঞ্জের সেই আলোচনার বিষয়বস্তু একদম ক্লিয়ারলি, একদম পারফেক্টলি আমি লিখে দিলাম এবং এটার আমার মানে সময়টা ছিল হচ্ছে, মানে আমি সময়টা বলি, সময়টা হচ্ছে আমার 6টা বেজে পোস্টের 27 স্ক্রিনশটটা মিনিট। দেখান আপনারটার আগে। আমি দেখাবো। আগে দেখান, কোনটা? এটা? চ্যালেঞ্জের ভাষা কি সেটা দেখান। হ্যাঁ দেখে, আমি তো বলতেছি। আপনি এখানে জি 3টা জি। কথা বলছেন। এর হুম। কোনটাই আমি বলিনি। এটা আপনার নিজের আপনি মনের ইচ্ছা। চ্যালেঞ্জের পোস্টের ভাষাটা দেখান, আমি চ্যালেঞ্জ হ্যাঁ, দিয়েছি আমি কোন বিষয়ের উপর। দেখলাম। আমি কথা হ্যাঁ শেষ করি। আপনার সঙ্গে আমি কথা বলিনি। হ্যাঁ, এখানে বাক্যগুলো ভাই পড়েন। এরপরে এটা পড়ার দরকার নেই। কারণ আমি না, ওসামা কেন ভাই, দরকার আপনি নেই? অবশ্যই দরকার। ওসামা চ্যালেঞ্জ ভাই কি বিষয় ওসামা ভাই ছাড়া হয়? ওসামা ভাই, হ্যাঁ, আপনি একটু ওনাকে শেষ করতে দেন। দরকার না হয় না, আপনি ওনাকে তো যদি শেষ করতে দিব, উনি তাহলে উনি আমার পোস্টটা আপনি থেকে চ্যালেঞ্জের হ্যাঁ, বিষয়টা দেখায়। উনি যদি আমি উনি যদি কথা শেষ কোনো ভুল বলে, let me উনি finish. যদি কোনো আমি আপনার মিস্টেক কথা ধরে, সেটা আপনি ধরিয়ে দেন যে আপনি এই জায়গায় মিথ্যা বলেছেন। হুম, আপাতত ওনাকে একটু শেষ করতে দেন, জি। উনি 2 মিনিট বলুক। মাওলানা জি ওসামা যে চ্যালেঞ্জ করছেন সেখানে তিনি বলছেন যে আপনি বুঝাতে চেয়েছেন জামাত ও শিবিরের সবাই গোমরা ও সাহাবা বিদ্বেষী, অর্থাৎ সহজ ভাষায় জাহান্নামী ফিরকা। দলিল দিয়েছেন সিলেবাসে এমন বই কেন রেখেছে যাতে ভুল বা ভ্রান্তি আছে। সিলেবাসে তা থাকাই প্রমাণ করে পুরো দল গোমরা ও জাহান্নামী, ঠিক এ বিষয়ের উপরে আলোচনা হবে। এটা মাওলানা ওসামা লিখেছে।
জি। কিন্তু আমি আমার পুরা লেখায় কোথাও বলি নাই পুরা জামাত শিবিরের সবাই গোমরাহ, সবাই পথভ্রষ্ট, সবাই সাহাবা বিদ্বেষী, সবাই জাহান্নামী। আমি আমার তাহলে তো লেখায় আপনার এটা পুরা, লেখা দরকার ছিল আমি না যে কথা আমি এটা শেষ করি, বোঝাতে চাইনি, শেষ। আমি কথা শেষ করি, কথা শেষ না করি, না, আমি আপনি আপনার সাথে কথা কথা তো বলি। শেষ করবেন, এই বাক্যটাই তো আপনি স্কিপ করে গেলেন কেন? এখানে আমি যেটা বললাম আপনি হ্যাঁ, বোঝাতে স্কিপ করার চেয়েছেন, কথা, তাহলে আপনি স্কিপ বলতেন করার আমি কথা, বোঝাতে চাইনি। কিন্তু হ্যাঁ, কিন্তু তাদের পাঠ্যসূচিতে যে সকল সাহাবা বিদ্বেষী কথা আছে এগুলো যে জামাত শিবির বিশ্বাস করে, এরা যেমন গোমরাহ, যারা জামাত শিবির করে না তারা বিশ্বাস করে এরাও গোমরাহ। আমার প্রশ্নের জায়গা হচ্ছে এরকম সাহাবা বিদ্বেষী এবং নবী বিদ্বেষী বক্তব্য তাহলে কেন তাদের চ্যালেঞ্জকৃত পাঠ্যসূচিতে বিষয় আপনি বইয়ের শুরুতেই মধ্যে রাজি আছে? ছিলেন, নাই তো? না না, বিষয়টা এটা না, বিষয়টা এটা না। তাহলে আমি, তাহলে বিষয় হ্যাঁ, কোনটা? বিষয় হচ্ছে আমি আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি আলোচনার, এরপর আমি বিষয়বস্তু লিখে দিয়েছি দুইটা, মানে সেই বিষয়বস্তু দুটো বাদ বিষয়ে দিয়ে আপনি আপনি আলোচনা, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন? বিষয়বস্তু বিষয়বস্তু মূল বিষয় যে হ্যাঁ, পাঠ্যসূচিতে সাহাবা বিদ্বেষ নবী বিদ্বেষ আছে কিনা, এই সাহাবা মূলের বিদ্বেষ। সংজ্ঞা কি? আমার হ্যাঁ, লেখার মধ্যে কি এই শব্দটা আছে? কোনটা? এর মানে মানে আপনি বিষয় কি দেয় এটা একটা, বলতে আর চাচ্ছেন নিজের যে থেকে বিষয় মানে মানে এই ঈদের বইয়ের মানের মধ্যে আলাপ তো সাহাবা পরে, বিদ্বেষ আপনি নবী বিদ্বেষ চ্যালেঞ্জটা আছে? নিলেন কিসের এটা আগে বলেন। সাহাবা বিদ্বেষ, সাহাবা বিদ্বেষ এবং নবী বিদ্বেষ তাদের আমার বইয়ের কথা মধ্যে আছে, আপনি এটা আপনি বুঝতে মানেন? পারছেন না? আমি তো বললাম যে আপনি কি আমার কথা বুঝতে 1000 বার পারতেছেন না? আপনার সাথে বসা যায়। আমি আপনি আচ্ছা, বুঝতে আমি পারছি, আপনি একটু আমি তো একবার বললাম যে আমি একবারে একটু কথা বসবেন, বলি। আজকে আসলেন না কেন ওসামা 11টার ভাই, সময়? আমি একটু কথা বলি, আমি একটু হ্যাঁ, কথা আপনি বলি। 11টার সময় আসেন নাই কেন? ফারাজি ভাই, 11টার ফারাজি সময় ভাই, আসেন নাই কেন? ফারাজি ভাই, জি, আমি একটু কথা বলি। ফারাজি আপনি ভাইকে পুরোটা বিষয়ে কথা ফারাজি বলেন ভাইকে বিধায় 2 আপনি মিনিট একটু, চ্যালেঞ্জ দিয়েছেন। জি জি, আমি একটু বলি, আমি একটু বলি। জি, ফারাজি ভাই, আপনি একটু 2 মিনিটের ভিতরে একটু বিষয়টা ক্লিয়ার করুন। যেহেতু আপনাদের একমত পোষণ হয়েছে একটা সে বিষয় যে আমার আজকে কথার মাঝখান দিয়ে কথা বলে কেন? হ্যাঁ, আমার কথা আচ্ছা, বলার সময় ওসামা দিন। ভাই, আপনাকে একটু অনুরোধ করি, আপনি একটু ওনাকে বলতে দিন, উনি একটু বলুক, এরপরে আচ্ছা দরকার ঠিক হয় আছে, উনি আপনি যেহেতু, কথা বলুন। হ্যাঁ উনি যেহেতু আপনি উত্তেজিত বলেন অবস্থায় এখন। আছেন, ঠিক আছে, উনি 2 হ্যাঁ, মিনিটে ওই শেষ খুব করুন। না না, উত্তেজিত। এই যে আবার আমি জি ব্যক্তিগত জি, অ্যাটাক ঠিক করেন আছে। না, ব্যক্তিগত অ্যাটাক করেন না আপনার শিরোনামে তো আপনারা ব্যক্তিগত দুজনই, অ্যাটাক, আপনি ব্যক্তিগত অ্যাটাক আপনারা করেন না, দুজনই নিরপেক্ষ আপনি সাজার চেষ্টা করে আপ- কি লাভ? না, আপনারা দুজনই এই শিরোনামের উপরে তো আপনারা ঐক্যমত পোষণ করেছেন। হ্যাঁ, আমি আমি তো নিরপেক্ষ। ঐক্যমত পোষণ করেছে তা দুটোটা। আমি শিরোনামের যখন উপর এখানে ঐক্যমত্য বসবো, তো এটাকে গালি আমি মেনে আমার ঐক্যমত্য, কথা, নাকি এটাকে আমি একটু প্রশংসা মেনে আমি এই একটু যে ঐক্যমত্য? শেষ করি, এই ঐক্যমত, আমি একটু ডাইরেক্ট শেষ করি। ঐক্যমত। আপনি আপনি এই ডিবেটের বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন যে আপনাকে যেই কোয়ালিটি সিফতে ভূষিত করা হয়েছে সেই সিফাতে আপনি ওই গুণে গুণান্বিত না। এটা তো আপনি ঐক্যমত পোষণ করেছেন ডিবেটে, যেটা আপনার স্ক্রিনশট আছে, উনি যেটা শো করবেন। তো সেই বিষয়ে যদি টপিকে আলোচনা হয়, আর দ্বিতীয় বিষয়টা আপনারা আজকে সিলেক্ট করবেন, এটা না হলো না আপনাদের না 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 না, বিষয়টা এটা কি এটা? সিলেক্টেড। আজকেরটা কিসের ভিত্তিতে? হ্যাঁ, আজকে আজকে তো এখন কিসের ভিত্তিতে? আলোচনার বিষয় গিরগিটি, যেটার ভিত্তির উপরে মানে সম্মত আলোচনা। হ্যাঁ, নাম্বার 2, জাসির দলীয় সিলেবাস বক্তব্য বইয়ে নবী ও সাহাবা বিদ্বেষী বক্তব্য আছে। এই দুইটা আমি বিষয়বস্তু দেবার পরে এটা কিন্তু উভয়ের সম্মতিতে সিদ্ধান্তকৃত। আর মাওলানা উসামা যেটা দাবি করছেন তিনি মনে করেন এটার উপরে কিন্তু আমি শুনেন ঐক্যবদ্ধ হই নাই। ফরাজি ভাই, আপনি এর যে মানে 2 এটা বিষয় হচ্ছে তার দিয়েছেন, 2 ধারণা, আমি বিষয় না, শুনে। শেষ করি, এটা তার হুম, ধারণা, তার বক্তব্য যে তিনি নিজেকে জাহান্নামী মনে করেন যেহেতু জামাত শিবিরে যোগ দিয়েছেন, তিনি নিজেকে সাহাবী বিদ্বেষী মনে করেন তিনি যেহেতু জামাত শিবিরে যোগ দিয়েছেন, তিনি নিজেকে গোমরাহ মনে করেন যেহেতু জামাত শিবিরে মানে যোগ দিয়েছেন। কিন্তু আমি এটা মনে করি না। আমি বলি যে এই বইগুলো তাদের পাঠ্যসূচিতে আসার এই বিশ্বাস যদি তারাও করে তাহলে তিনি গোমরাহ, যদি ওসামা করে ওসামা গোমরাহ। কিন্তু আমি এটা যাক বলি না যে আলহামদুলিল্লাহ, ওসামা মেনে গোমরাহ। নেওয়ার জন্য যদি ফরাজি ভাইকে ধন্যবাদ। উনি কি মেনে মেনে নিয়েছেন যে নিয়েছেন, জামাত কি শিবিরের মেনে সবাই নিয়েছেন? গোমরা না, এটা মানার জামাত জন্য আপনাকে শিবিরের অসংখ্য যারা ধন্যবাদ এই সবার আগে। আকীদাগুলো রাখে এরা সবাই গোমরাহ। আর জামাত শিবিরের আচ্ছা, আচ্ছা, এখন পাঠ্যসূচি তাহলে আমরা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের উভয় মাশাআল্লাহ, বক্তব্য শোনা গিয়েছে। মাশাআল্লাহ। জি জি, হ্যাঁ, এখন তাহলে আপনারা রহমানী ভাই, প্রথম বিষয়ে, হ্যাঁ ওনার কথাটার উপরে আমার তো পয়েন্টটা শেষ করতে হবে। সেটা হলো, যাক আলহামদুলিল্লাহ, আপনি ওনাকে আমার কথা শেষ প্রথমে করতে দেন না ধন্যবাদ কেন? দিচ্ছি মানার এখন জন্য। আমার কথা হচ্ছে, আর দ্বিতীয়ত, এখন আমরা যে দুইটা বিষয়ের শুনেন, উপরে সমন্বিত হইলাম, আচ্ছা, সেই উনি দুইটা একটু শেষ বিষয়ে, করুন, সেই সংক্ষেপ দুইটা শেষ করুন, বিষয়ে, আমাদের হাতে কিন্তু হ্যাঁ সময় নেই আমি বেশি। শেষ করি, শেষ করতে ও হুম, মাঝখান দিয়ে কথা বলে জি কিভাবে শেষ হবে? জি তো জি, এখন শেষ করুন। এটা হচ্ছে তার বক্তব্য, সেটার উপরে আমরা একমত হই না। আর ডিবেট করার জন্য উভয় পক্ষ কোন একটা সাবজেক্ট একমত হতে হয়। তো যে সাবজেক্টের উপরে উভয়জন একমত হয়েছে সেটা হচ্ছে, একটা হচ্ছে যে এটা 1 নাম্বার, 2 নাম্বার বিষয় জাসির দলীয় সিলেবাস বক্তব্যে নবী ও সাহাবা বিদ্বেষী বক্তব্য আছে কিনা, এটা হচ্ছে আমি লিখে দিয়েছি। লিখে দেওয়ার পরে মাওলানা ওসামা এরপরে তিনি দুটোটা অ্যাকসেপ্ট করেছেন, দুটোটার ক্ষেত্রে আলোচনা করবেন বলে তিনি জানিয়েছেন এবং আমাকে বলেছেন যে ঠিক হ্যাঁ, আছে আমি তো রাতে এখন আপনি আরো পারবেন না। ক্লিয়ার উনি করলাম, অনেক ওয়াজ দুটোটা করেন, না, প্রয়োজনে। অনেক হ্যাঁ ফরাজি ভাই, দুটোটা শুনেন, দুটোটা ঠিক আছে, দুটোটা ঠিক না আছে শুধু, ভাই, আপনি শেষ যদি করে দেন দেখেন দুটোটার ওসামা উপরে ভাই। সম্মত হয়েছে, আপনার শেষ ওসামা, করেন। ওনাকে বিষয় শেষ দেন। করতে দেন না, সম্মত হন নাই ওনাকে শেষ করতে দেন ভাই, শেষ করুন, ফরাজি ভাই, তাহলে শেষ আচ্ছা, করুন। আপনি মাওলানা ওসামা আপনি এটা বলেন, আপনি আরে দুটোর রহমানী উপরে ভাই, উনি সম্মত হন প্রশ্ন নাই? করলেন, আমি জবাব দিব না? আচ্ছা ঠিক ওনার আছে, প্রশ্নের জবাব দিব আপনি কিনা বলেন? আপনি হ্যাঁ, আমি জবাব যখন দিবেন, উনি দুইটা একটু শেষ বিষয়, করুক, তাহলে আমরা শুরু হ্যাঁ, করতে পারবো না তো, আধা ঘন্টা সময় আছে না তো। উনি আমি তো এখনই যখন প্রশ্ন দুইটা করছে। বিষয় বললাম, হুম,
দুইটা বিষয় বললাম, জাসির দলীয় সিনেমাদমুক্ত বই নবী সাহাবা বিদ্বেষী বক্তব্য আছে কিনা। আমি যখন শিরোনাম দিলাম, আপনি যে বললেন 1 নাম্বার পয়েন্টও মানলেন, 2টাও মানলেন, এর মানে আপনি 2টি তো মানছেন বিষয়বস্তু হিসেবে। হ্যাঁ, আমি তো এটা জবাব দিতে চাচ্ছি, রহমানী ভাই তো থামিয়ে দিচ্ছেন দ্বিতীয়বার। আমাকে বারবার। ঠিক আছে, বলেন। জি, শোনেন, আচ্ছা আপনি বলেন বলেন। দুইটাকে আচ্ছা এই সাবজেক্ট জবাবটা আমি নেন, তো এই জবাবটা এখানে, নেন, এই জবাবটা নেন। হ্যাঁ জবাবটা দিতে দেন। আমি তো এটা এখানে ঢুকেই বললাম যে শুধু আপনার 2 শিরোনাম না, আপনি যদি 1000 শিরোনাম নিয়ে আমার সাথে 1000 বার বসতে চান, আমি 1000 বার ডানে বসবো। বামে বলেন না, ডানে বামে বলেন না। ওসামা ভাই, আরে ডানে বামে ওসামা কি, ভাই, আমার বাক্য তো শেষ ওই করতে দুইটার দেন। জবাব দেন। এত অফিসে ওসামা ভাই কেন? টু দ্য পয়েন্টে বলেন। ফরাজি ভাই, ফরাজি ভাই, ফরাজি ভাই, এই ডিবেটের মানে দুইজনকে পাগল হ্যান্ডেল নাকি করা খুব বেচারা? মুশকিল। একটা কথাটা তো শেষ করতে দিবি। দুজনে হ্যান্ডেল করুন। আপনি আপনি এই দুইটা বিষয়ে টু দা পয়েন্টে কথা বলেন। 1000 বিষয়ে বসবেন সেটা পরের কথা, সেটা পরে আয়োজন করা যাবে। আজকে যে দুটো বিষয়ে আপনি ঐকমত পোষণ করেছেন সেটা তো ডান, ওকে। সেখানে যে আপনার পোস্ট এখানে শেয়ার করা হচ্ছে, তাহলে আজকের কাজটা প্রথম বৈঠক তো কথা ছিল প্রথম বিষয় নিয়ে হবে, সেখানে বসে প্রথম বিষয় নিয়ে হবে। দ্বিতীয় Yes, বিষয়। আপনার দাবি, হুম। আপনার ইয়েস দাবি ইয়েস, আমরা এই দুই দুই সম্মত দুই হলেন। দুই বিষয় নিয়ে আমরা কারোর সাথে কোনো দ্বিমত আরে নাই। আপনি আপনি যেটা সম্মত বলছেন হননি, ফরাজি, আপনি লাইভের নিয়ম নীতি বানিয়েছেন, আপনার সাথে কে সম্মত হয়েছে? কে? এই উপস্থাপক আপনি আমার সাথে আপনি কোনো আলোচনা করেছে? মুনতাদুল উম্মার অ্যাডমিন কোন আমাকে বলেছে যে এই নিয়ম, একটা ডিবেট নিয়ম ছাড়া হয়? আপনি কি মানে আসমান থেকে আপনি নতুন নাজিল যোগাযোগ বন্ধ হয়েছেন? করে দিলেন কেন? আপনি যোগাযোগ বন্ধ কবে করে যোগাযোগ আপনারা দিলেন কি বন্ধ কেন? করেছি? কবে? আপনারা কি উত্তেজিত আপনি হবেন না, আগে উত্তেজিত থেকে হবেন না, মেসেজ দিচ্ছেন, উত্তেজিত হবেন না। আপনি আপনি ওনাকে যেহেতু স্ক্রিনশট দেখাতে বলেন। ফরাজি কি ভাই, কে যোগাযোগ বন্ধ করেছে? অল টাইম আমার আপনাকে যোগাযোগ কালকে চান। থেকে মেসেজ দিচ্ছে, আপনি ফোন ধরতেছেন না। এই যে যাই হোক, কে বলছে? ফরাজি ভাই, কে বললো ফোন ফরাজি ভাই, আপনি ধরতেছিল? যে ওনার সাথে আমার রাত্রেও কথা হয়েছে। স্ক্রিনশটটা যেটা দিয়েছেন, স্ক্রিনশট এখানে এটা কার কার স্ক্রিনশট? এটা মানলো ওসামার। আলী হাসান ওসামাবের স্ক্রিনশট। ইনি এটা জি, জি। দুটো একসেপ্ট করেছে, দুটো বিষয়ে Accept ঐকমত করেছে। পোষণ করেছে। আজকে প্রথম বিষয় টপিকে আলোচনা হবে, ওকে। মানে না না, এটা হচ্ছে ওর কথা, আমি এটা মানি নাই। যেহেতু আচ্ছা। ঐক্যমত্য হয়ে গেছে দুই বিষয়, আমি বলছি দুইটা আরে একসাথে বিচার হবে। যাই হোক, তালগাছ আমার, আপনি কি মেনেছেন? মেনেছেনটা কি তাহলে আপনি? আমি মেনেছি যে আর আপনি আপনার অ্যাডমিন দিনের কেন বেলা আলাপ করে করতে নিল চান, না? দিনের বেলা মানলাম। আপনার অ্যাডমিন ফাঁকিবাজি করলো কেন? অ্যাডমিনের সমস্যা কোথায়? এডমিন কি আমার? এটা তো মুতাদুল অ্যাডমিন উম্মাহ, কার? আমার কাছে প্ল্যাটফর্ম। মুনতাদুল উম্মাহ এই প্ল্যাটফর্মকে আমি সাজেস্ট করেছি? মুতাদুল উম্মাহ আপনি আর আগে প্রোগ্রাম করেননি? আরে আগে প্রোগ্রাম করেছি তো, না করেছে কে? কিন্তু আপনি মানে এটা আগে এবার প্রোগ্রাম যে করেছিলেন, সেই মুনতাদুল সময় উম্মার কি নাম ছিল এটা? বললেন। হুম? জি, বুঝিনি। আপনি আমাকে জিজ্ঞেস করছেন কোথায় বসতে চান, তো আমাকে একটা বলতে হবে, যেটা আমি এটা বললাম। আপনি অন্য একটা আরে বলতেন, আমি যদি না করতাম তাহলে বলতে পারতেন। হুম। তো আপনি মুনতাদুল মানে উম্মার নাম বলেছেন, ভালো, আমার আপনি সমস্যা নেই। মুনতাদুল উম্মাহ আমার সমস্যা নেই, কিন্তু নিয়ম আমার সাথে আলোচনা করে নিলেন না কেন? এই ফাঁকিবাজি কেন? এটা ফাঁকিবাজি করেন, আপনি তো যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। যেমন আজকে আসার কথা আরে 11টা, কই আপনি যোগাযোগ আসছেন বন্ধ কয়টায়? করেছে অদ্ভুত মানুষ? ওটা ওকে জিজ্ঞেস করেন, এটা আমার সাথে বলেন কেন? শেষ পর্যন্ত আপনি যোগাযোগ আছে, আপনি ওনাকে বলেন স্ক্রিনশট দিতে। এটা তো আমার জানা নাই ভাই, এত আমার তো মিথ্যা কথা আমি তো বলেন এটাই কিভাবে? বুঝি। এই যে আপনি তা আমার আপনি এটা মানে দুইটা ব্যক্তিগত আক্রমণ করছেন, একবার পাগল বলছেন, এখন কি বললেন? মিথ্যাবাদী বলে ফেলাইলেন। তো কি বলবো আপনি আপনার আপনাকে? পোস্টের আপনার আপনি পোস্টের বলছেন মধ্যে যে বলছেন যোগাযোগ করতে চেয়েছে, গালি যোগাযোগ দেওয়া হচ্ছে পাইনি, তার কিভাবে বংশের পাবে না? পরিচয়। আপনি বলছেন গালি দেওয়া বংশের পরিচয়, আপনি বংশের আর পরিচয় আপনার গিরগিটি শিরোনামে বংশের গালি পরিচয় দেওয়া, দিচ্ছেন। এটা কিসের পরিচয়? গিরগিটি চোদ্দ আপনার গোষ্ঠীর গালি না, এটা পরিচয়? আপনার পরিচয়। এটা আপনার পরিচয়। এটা আপনার মুফতি পরিচয়? আপনার তাহলে পরিচয়, আপনাকে জানোয়ারে মাওলানা নাতিক আপনার বললে পরিচয়। এটা কি হবে? এটা আপনার কি বলতে হবে? পারেন, জানোয়ারে নাতিক? এটা বলতে পারেন, ও বলতে তাহলে পারেন। ঠিক আছে, আচ্ছা, আপনি আপনি কোনো নিজে সমস্যা নেই। ঘোষণা করে দেন আপনার নাম কিন্তু জানোয়ারে আপনি নাতিক। আপনি গালি কটা দিলেন? মিথ্যাবাদী বললেন, পাগল ফরাজি ভাই, বললেন। ফরাজি ভাই, আমি আপনাকে ওসামা গালি ভাই, দেবো? দুজনে একটু থামেন, দুজনে একটু আমি থামেন, আপনাকে সিফাত হিসেবে বলছি, দুজনে আপনার একটু সিফাত। থামেন। ও পাল্টে না, তাহলে দুজন আপনি প্লিজ, মিথ্যা ব্যক্তিগত বললে প্লিজ, এটা প্লিজ, সিফাত না দুজনে আপনার, একটু থামেন। না আপনার জন্য ফরাজি মিথ্যা ভাই হালাল। এবং ওসামা ভাই, দুজন আপনারা একটু থামুন প্লিজ। জি। আপনারা আপনারা কি এখন, আপনাকে যে উনি গিরগিটি বলেছে, এই বিষয়ে কি আমরা আলোচনা কন্টিনিউ করব? আপনারা করতে আগ্রহী? না, আমার তো দুইটাই, কথা হলো দুইটাই। ওনার অ্যাডমিন 2 নম্বরে করলো কেন? নিয়ম নীতি আলোচনা আরে আমার ছাড়া শুরু এডমিন হয় করবে কেন? কেন? আপনি বারবার আমার এডমিন বলেন। মুনতাদুল উম্মাহ এটা আলাদা একটা স্বতন্ত্র প্ল্যাটফর্ম। নো নো, আপনি সাজেস্ট করেছেন, এটা দায় আপনার নিতে হবে। এই দেখেন, এই এই যে দেখেন আপনি কি আপনার স্ক্রিনশট শেয়ার করেছে, হ্যাঁ, মাশাআল্লাহ, পাওয়া গেছে। কি সুন্দর বংশ আপনি এক পরিচয়, পাগল, মাশাআল্লাহ। আর কোনো মেসেজ দিবেন না আসসালামু আলাইকুম, এটা তো আপনি এই যে স্ক্রিন মুনতাদুল ভাই আপনারা ভাই পাঠিয়েছেন। যারা আরে শুনতেছেন নিয়ম সবাই দেখেন, নীতির মাওলানা আলোচনা ওসামা, কোথায় করেছে সেটা দেখাতে বলেন। মাওলানা ওসামা বলতেছে এডমিনকে আপনি পাগল, আর কোনো মেসেজ দিবেন না। আর আজকে বলতেছে সে যারা কি ধোকা দিছে তার সাথে যোগাযোগ করে নাই। অথচ সে কালকে আরে থেকে আজিব মানুষ, নিয়ম নীতিটা কোথায়? নিয়ম নীতি আলোচনা আপনি করলেন নিয়ম নীতি কোথায়? বাদ আপনি দেন, যে বলেন আগে আপনি আলোচনা তাকে পাগল করেছেন। আচ্ছা, বললেন নিয়ম কেন? নীতি আপনি তো আলোচনা মেসেজ করবে নিষেধ কিভাবে? করলেন আপনি কেন? তো পাগল তাকে বলবো না পাগল তাহলে বলে কি মেসেজ, বলবো? করবে আপনি কিভাবে? মেসেজ নিষেধ আপনি তো করেছেন। মেসেজ নিষেধ করলেন কেন? সে তো আপনার দলের লোক, মেসেজ দিয়ে আপনার নিষেধ করলেন কেন? পক্ষপাতী। আমার এই যে এখন না, এটা একটু আমার আগে পক্ষের লোক, বললেন হ্যাঁ? একটা, এখন আবার কথা ঘোরাচ্ছেন কেন ওসামা ভাই? এই যে তা কই গিরগিটির মতো ঘুরাচ্ছে? পাল্টে নিয়ম পাল্টে নীতির আলোচনা কোথায় করেছেন দেখাতে বলেন। আপনি নিয়ম আপনারা নীতি আলোচনা দুইজনেই তো এক কিভাবে করবে? পক্ষের, আপনি আমি তাকে জানি। বললেন কেন? মেসেজ না, দিলেন না, আপনি বললেন যে না আপনি এরকম যেটা করা হয় অভিযোগে আপনারা না। ক্লিক দুইজনেই এক করলেন, পক্ষের এবং আপনি মুনতাদুল যেটা উম্মাহ আপনাদের অভিযোগে, পক্ষের, এটা তো জানা কথা। আপনি মুনতাদুল যেটা উম্মাহ সকাল সন্ধ্যা তাহলে পোস্ট আপনি দেয় যেটা জামাত অভিযোগ শিবিরের করলেন, বিরুদ্ধে। আপনি তো নিজেই মেসেজ আমি করলেন মনে যে হয় হাসি আর দিতে মেসেজ আসছি, দিবেন না, তাহলে এডমিন। যোগাযোগ করবে কিভাবে?
হ্যাঁ আরে এর আগে এই যে, নিয়ম নীতি আলোচনা করেছে কোথায়? উনি তো বারবার আরে খোঁচাচ্ছে। এটা তো আলোচনা করবে 7টা 58, মানে কালকে রাত্রি তো নিয়মিত। আমি তো আপনার আমার আমার পোস্ট কি এটার আগে না পরে? আমি নিয়ম ও নীতি দিচ্ছি আচ্ছা, কখন? তাহলে আপনার পোস্ট যদি নিয়ম নীতি পরে হ্যাঁ হয়, কার সাথে আলোচনা করে নিয়ম নীতি ফাইনাল করলেন? কার এটা সাথে? আমি করছি, আমি করছি, কার সাথে? কার আমি সাথে করছি। আলোচনা করে? আপনি তো এই যে আপনি বন্ধ করে দিলেন কেন? ডিবেটের আপনি নিয়ম এই বুঝেন? এই এই আপনি ডিবেটের নিয়ম আপনি বুঝেন না? সারা জীবনে আমি এই ভালো বাটপারি করে করেই বুঝি, পাস আপনি করছেন। পালাইলেন কেন? আপনি আগে ভয় পাইছেন ওসামা কেন? ভাই, আপনি কি এখানে আরে কে আবার পালাইছে? অদ্ভুত। মেসেজ দিবেন সেইভাবে না, পাগল ফাজিল করতেছেন? ছিলেন কথা নাকি বলবেন। ফারাজি ভাই, আমার? আপনি ফারাজি ভাই, জানুয়ারিটা নিয়ে ডিবেট ওসামা ভাই, করবো আমি এখন, গালি চলেন। ফারাজি ভাই, বলতে ওসামা না, ভাই, ফারাজি ভাই, পাগল বলে ওসামা গালি ভাই, দিলেন কেন আপনারা মনে মেসেজ হয় আগে? উভয়ে উত্তেজিত হয়ে যাচ্ছেন। প্লিজ জি আপনারা শান্ত হন। না না কিছু উভয়ে না, উত্তেজিত হয়ে যাচ্ছেন, প্লিজ আমি মজা না, পাচ্ছি, উত্তেজনার কিছু প্লিজ নেই তো, আপনি লোকটা তো উত্তেজিত ফাইজলামি হচ্ছেন, করছে এটা। আমি মজা পাচ্ছি। ডিবেট উত্তেজিত করবে, হচ্ছেন, কার প্লিজ। উনি সাথে একটু নিয়ম, আগে কার বললেন, সাথে নিয়ম আলোচনা করলো? রহমানি ভাই, উনি একটু আগে বললেন কি যে মানে উনি যে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন, আচ্ছা, আমি একটু মুভি ক্লিয়ার বন্ধ করি, করেছেন, আমি একটু আপনার ক্লিয়ার কথা করি, হয়েছে। আমি একটু হ্যাঁ, ক্লিয়ার করি, প্লিজ এখন দেখা প্লিজ যাচ্ছে আমাকে উনি একটু বলতে বলছেন যে দিন। আমাকে মেসেজ দিবেন না, এর মানে উনি যে গিরগিটি পাল্টে যায় এটা একদম লাইভে পরিষ্কার, প্লিজ আরে আপনারা একটু পাগল, এরপরে শান্ত উনি হন, ফোন লাইভে দিয়েছে আপনি পরিষ্কার। কোথায়? শান্ত হন এই যে প্লিজ। পাগল আবার বলতেছেন, ওই লোকটাকে পাগল আপনারা বলে দুজনে বলেন যে আমার ঝগড়া মেসেজ করবেন? দাও। আপনারা কি ডিবেটের জানেন আগে ঝগড়া মানে করবেন? মানে ডিবেটের আমার আগে ঝগড়া মানে ওনার করবেন? জাতটাই তো সবাই ঝগড়া। খাওয়ার পরে দেখুন, যদি এলেম আমি না আবার আপনারা থাকলে বলি দুজন, ঝগড়া ছাড়া আমার আর কি মেসেজ করবে দিবেন, বেচারা? এলেম আছে? আপনারা দুজন সম্মানিত পাগল আমার ব্যক্তি, এলেম নেই, আপনারা বেশি কথা দুজনের বলে, একটা আপনি অনেক পাবলিক, এলেম বলা, আমি বলি, কিন্তু আমি আপনাদের মেনে ফেস নিচ্ছি। ভ্যালু আছে, আপনাদের উভয়ের একটা ফেস ভ্যালু আছে, পাবলিক আপনাদেরকে চেনে, আপনারা অপরিচিত কেউ নন। আপনারা যদি এই ধরনের তাহলে কথাবার্তা যাক, বলেন, উনি আপনাদের অস্বীকার করলেন নিয়ম নীতি, উনি একা একা আপনারা ঠিক এই করে যে ভাই, ডিবেটে বসে আমাকে গেছেন, একটু এই তো? বলতে দিন। কারণ ওসামা কারণ ভাই, আমাকে একটু বলতে আপনি দিন, মেসেজ দেওয়া বন্ধ করে দিয়েছেন আমাকে একটু এবং বলতে দিন হ্যাঁ, আমি প্লিজ, ব্লক করিনি উল্টা ওনাকে। বলছেন। আমাকে একটু কালকে বলতে ওনাকে দিন, ব্লক আমাকে একটু বলেন করেছি। বলতে নাই, দিন। তাহলে কালকে আপনি সারা রাত আপনি খোলা তো ছিল। উনি মেসেজ আর নিষেধ মেসেজ করলেন কেন? দিয়েছেন না কল মেসেজ দিয়েছেন? আপনারা নিষেধ করলেন কেন? অবশ্যই মেসেজ আপনারা দিয়েছেন। একটু চুপ করুন, আমাকে একটু বলতে দিন। জি ওকে। আপনারা দুইজনের ফেস ভ্যালু অনেক বেশি বাংলাদেশে এবং বহির্বিশ্বে, সুতরাং সব জায়গায় আছে, আপনাদের ফেস ভ্যালু আছে, আপনারা অপরিচিত কেউ নন, সবাই আপনাদেরকে চেনে। আপনারা মানুষকে ভালোবাসায় কথা বলার উপদেশ দেন, ওয়াজ করেন, নসিহা করেন, সুতরাং এই জায়গাগুলোতে যদি আপনারা মিস্টেক হয়ে যায়, ডানে বামে চলে যান, এটা কিন্তু আপনাদের জন্য ক্ষতিকর, আমাদের জন্য ক্ষতিকর, সকলের জন্য ক্ষতিকর। কাজেই আমি এখন স্পষ্ট করে বলি, ওসামা ভাই এসেছেন, আপনি কি প্রথম বিষয়টা আলোচনা করতে চান, কন্টিনিউ করতে চান? আলোচনাটা কিভাবে হবে? এটা আমি আলোচনা করা ছাড়া আপনি যদি করতে চান তাহলে আমি একটা ফরম্যাট দিয়ে দেই। ফরম্যাট কি এখন এখানে বসে ঠিক হয় লাইভে? করতে চান কিনা? আপনি তো প্রথমে এসে বলেছেন যে আলোচনা করবেন। আমি তো আগ থেকেই করতে চাই, কিন্তু সেটা তো পারস্পরিক আলোচনা। ওসামা ভাই, আপনাকে দেখা যাচ্ছে না? ওসামা ভাই শুনতে পাচ্ছেন? আলী হাসান ওসামা ভাই, আপনাকে দেখা যাচ্ছে না? বেচারা ইজ্জত বাঁচাইতে আসছিল, নষ্ট করে দিছে। নিজে বলতেছে ভাই যে তার প্লিজ মানে প্লিজ যোগাযোগ প্লিজ করে আপনি একটু নাই, চুপ থাকুন, প্লিজ এখন আবার আপনি একটু চুপ থাকুন, নিজে যখন ফারাজি ভাই একটু দেখাইলো চুপ যে থাকুন, প্লিজ প্লিজ আপনি একটু চুপ থাকুন। আসবে দুঃখিত, না, আমরা আলী হাসান ওসামা ভাইকে হারিয়ে ফেলেছি। আসবে না, আর উনি আসবে না, আর আসবে আসবে, না। আমাদের বিশ্বাস উনি আসবেন। কখন? আমি কি সারাদিন বসে থাকবো? আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। মানুষ এত মিথ্যা কেমনে বলে? মানে সে বলতেছে তার কাছে, মানে আমি প্লিজ যখন আপনি বললাম একটু চুপ থাকুন, যোগাযোগ আমরা করে একটু নাই, অপেক্ষা করি, এক মিনিট, এক আচ্ছা মিনিট ঠিক নীরব আছে, থাকুন, আমরা এক মিনিট ওনার জন্য অপেক্ষা করি। নীরবতা পালন করি আলী হাসান ওসামার জন্য। আল্লাহ আলী তাকে হাসান পাঠায় ওসামা দাও, ভাইয়ের জন্য আমরা অপেক্ষা। ভাই আরো দোয়া করি আল্লাহ আলী হাসান ওসামারে পাঠায় দাও। আসছে আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসতে আসতে। হ্যালো, শোনা জি যাচ্ছে? জি 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 জি, এখন দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। জি। এখন 12:36 বাজে, 12:36 বাজে। আমরা যদি আলোচনাটা কন্টিনিউ করতে চাই তাহলে আমরা কন্টিনিউ করব। আমি একটা কনক্লুশন দিয়ে দেই। আর যদি বলেন যে না, আলোচনা কন্টিনিউ করব না, আপনি 5 মিনিট বলবেন, ফরাজি ভাই 5 মিনিট বলবেন, তাহলে আমরা শেষ করে দিব। যেটা বলেন। আচ্ছা, আলোচনা করতে কোনো দোষের কিছু নেই, কিন্তু পারস্পরিক আলোচনার ভিত্তিতে নিয়ম নীতি ঠিক করে ডিবেট হয়। ডিবেট একটা শাস্ত্র, এটা একটা ফন, আলাদা একটা শাস্ত্র। প্রতিটা শাস্ত্রের নির্ধারিত নিয়ম কানুন আছে, এবং ফরাজি ভাইকে আমার বোঝানোর কিছু নেই। উনি জীবনে বহু ডিবেট করেছে, এবং আমি ধারণা রাখি উনি সততার সাথেই করেছেন, এবং আলহামদুলিল্লাহ অনেকগুলোতে তিনি হকের পক্ষে প্রতিনিধিত্ব করেছেন। এজন্য আমি ওনার প্রশংসা করব, এতে আমার কোনো দ্বিধার কিছু নেই, আমার অন্তরে এ ব্যাপারে কোনো সংকীর্ণতাও নেই। কিন্তু আমার কথা থাকবে যে উনি অতীতে যেগুলো করেছেন সেগুলোতে যেমন সততা রেখেছেন, আমরাও যেগুলো করেছি সারা দুনিয়া দেখেছে সেগুলোতে যেমন সততা ছিল। আমার কারোর সাথে বসতে অনাগ্রহ নেই, সে যেই হোক না কেন, সে ইন্ডিয়ার কেউ হোক আর বাংলাদেশের কেউ হোক, আমার কোনোটা নিয়ে কোনো দ্বিধার কিছু নেই।
কিন্তু পারস্পরিক আলাপ আলোচনার ভিত্তিতে যেভাবে ডিবেট হয়, আগে বিষয়বস্তু নির্ধারিত হবে, নিয়মকানুন হবে, কে আগে বলবে কে পরে হবে, সবকিছু ঠিক হবে, এরপর স্বাভাবিক নিয়মে ডিবেট হবে। এতে ডিবেট 100টা হোক, সমস্যার কিছু নেই। ওনার প্রতি আমার আগেও শ্রদ্ধা ছিল, এখনো আছে, এবং আগেও গত বছর না সম্ভবত কবে একটা বিষয়বস্তু নিয়ে ওনার সাথে ডিবেট হওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত যাই হোক সেটা হয়নি। সেখানেও একই ঝামেলা ছিল, এই বিষয়বস্তু নির্ধারণ করা নিয়ে বারবার জটিলতা করতে করতে লাস্টে গিয়ে সেটা আর হয়নি। যাই হোক, অতীত এটা আমি আর টানতে চাচ্ছি না এখানে। তো আমার কথা থাকবে যে বিষয়বস্তু নির্ধারণ করা নিয়ে কোনো জটিলতাও রাখা উচিত না, নিয়ম নীতির ক্ষেত্রেও কোনো অস্পষ্টতা রাখা উচিত না। এরপর ডিবেট আপনি 100টা করেন, সমস্যার কিছু নেই। বেশ, আমার কথা শেষ। তাহলে আজকে আর দুটো পয়েন্ট আমি বলেছি, একটা হচ্ছে যদি আলোচনা কন্টিনিউ করা, অথবা এটা হতে পারে আজকে আমি এখান থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিব, অথবা আমরা এখান থেকে পরস্পর আলোচনার মাধ্যমে এটা নির্ধারণ করব, আর একদিন আমরা ডেট দিয়ে আমরা সেদিন আলোচনা বসবো। ফরাজি ভাই, আপনার বক্তব্য শুনতে চাই। আসলে বৃদ্ধি করে লাভ নেই, কারণ আমি তো আমার বক্তব্য একাধিকবার বলছি, আমি বারবার বলবো না, কারণ পারস্পরিক কথাবার্তার মাধ্যমে একটা বিষয় সিলেক্ট হয়। হ্যাঁ, তো মাওলানা এটা বলছেন যে আমার ধারণা মতো তিনি বলেছেন, কিন্তু আসলে এই বক্তব্যটা আমার না। আমার কথা ক্লিয়ার যে কেউ আচ্ছা, জামাত শিবির মানে সে জাহান্নামী, এটা আমরা কিভাবে বলি? এটা তো বলার কোনো সুযোগ নেই। এবং জামাত শিবির মানেই সাহাবা বিদ্বেষী, এটা বলা যাবে না। তবে আমাদের প্রশ্নটা এই জায়গায় যে যে তাদের পাঠ্যসূচিতে জামাত মানে শিবিরের যে মানে দলীয় পাঠ্যসূচি আছে, সেই সকল পাঠ্যসূচিতে নবী বিদ্বেষ এবং সাহাবী বিদ্বেষী বক্তব্য রয়েছে, এবং এই সকল বিষয়ের ক্ষেত্রে তারা তাদের পাঠ্যসূচিতে ইচ্ছাকৃতভাবে রেখেছে, এবং এগুলো যে গুমরাহি এবং মানে ভ্রষ্টপূর্ণ বক্তব্য, এই সকল বিষয়ে তারা কখনো কোনো ক্লিয়ারনেস দেয় না। এই জন্য এই দলটা, আচ্ছা, পুরা দলটার উপরে আমি শেষ করি, দলটার উপরে আমাদের এই অভিযোগ আগেও ছিল, এখনো থাকবে। তো মানে কিন্তু ব্যক্তি বিশেষ উনি জাহান্নামী কিনা, উনি পদভ্রষ্ট কিনা, আমি এটা বলবো না। তো এটা সাবজেক্ট হতেই পারে না, এবং এই সাবজেক্টের উপর আমি রাজিও হইনি। আমি যেটা প্রস্তাব দিয়েছি সেটার উপরে মাওলানাও রাজি হয়েছেন। এটার ক্ষেত্রে আইসা আবার পেছনে উনি মানে প্রস্তাব দিয়েছেন, সেই প্রসঙ্গ টানাটা আমি এটা অযৌক্তিক জেনে যদি করে থাকেন, এটা অযৌক্তিক। আমি যদি ব্যাখ্যালে করে থাকেন তাহলে সেটা হতে পারে, কিন্তু ফরাজি ভাই, যেই আমরা টপিক বক্তব্য আমি দুটো বুঝতে পেরেছি। দিয়েছিলাম, আমি শেষ করি, যে দুইটা টপিক আমি দিয়েছিলাম সেই টপিকের ক্ষেত্রে উনি রাজি হয়েছে। তো সেই টপিকের উপরে আজকে আলোচনা করার কথা ছিল, কিন্তু ওর এই মানে যেই সকল প্রভাব, যে সকল বিষয়গুলো করা উচিত ছিল, এটা মুনতাদুল উম্মাহ আমাকে যতটুকু জানিয়েছে, মানে যে মডারেটর আছেন, যে তার সাথে চেষ্টা করা হয়েছে, তিনি পাগল বলছেন ওই মুনতাদুল উম্মাহর ওনাকে, তারপরে মেসেজার না দেওয়ার জন্য ধমক দিয়েছেন, ইত্যাদি কারণে তার সাথে যোগাযোগ করতে পারেনি। কিন্তু এই কাজগুলো তিনি কেন ফরাজি ভাই, আমরা করছেন? বুঝতে পেরেছি, আমরা ব্যাকগ্রাউন্ডে না যাই, আমরা বুঝতে পেরেছি। আমরা প্রথম বিষয় যেটা গিরগিটি, এটা কোনো টপিক না, এটা স্কিপ, এটা কোনো টপিক না, এই বিষয়ে কোনো আলোচনা নেই। দ্বিতীয় যে বিষয়টা, জামাত শিবিরের সিলেবাসে সাহাবী বিদ্বেষ, নবী বিদ্বেষ আছে, এই টপিকে আলোচনা হতে পারে যদি ওসামা ভাই এগ্রি করেন। তাহলে আজকে তো আর সময় নেই, কোন একটা বাজে, নামাজের পরে হতে পারে, অথবা অন্য কোনো দিন হতে পারে। যদি ওসামা ভাই এগ্রি করেন তাহলে এই বিষয়ে আলোচনা হতে পারে, ওসামা ভাই বক্তব্য শুনবো আমরা। ওই ব্যক্তিগত ওইটা কোনো টপিক না, ওই টপিকে কোনো আলোচনা কোনো বিষয় না। যে ফরাজি ভাইকে অসংখ্য ধন্যবাদ। সিলেবাস বিশ্লেষণ এটা অবশ্যই খুব ভালো একটা জিনিস, এটা নিয়ে আমার কখনোই কোনো ব্যাপারে দ্বিমত নেই। এমনকি সেটা যে কারো সিলেবাস হোক, চরমনের সিলেবাস হোক, তাবলিগের সিলেবাস হোক, আলিয়ার সিলেবাস হোক, কমির সিলেবাস হোক, সিলেবাস বিশ্লেষণ যদি না হয়, আত্মসমালোচনা ছাড়া কখনোই সংশোধন এবং সংস্কার আসে না। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা যে কোনো ক্ষেত্রে, এটা যত বেশি চলমান থাকবে তত বেশি এটা কল্যাণ বয়ে আনবে। তো সিলেবাস নিয়ে যদি উনি কথা বলতে চান, এতে আমার কোনো দ্বিধা নেই। এবং সিলেবাসের আলোচনার দ্বারা, সেটা যে কোনো অঙ্গনে সিলেবাস হোক, আমি তো বারবার বলছি, এবং প্রতিটা অঙ্গনে সিলেবাস নিয়ে বিশ্লেষণ করতে গেলে এটা পর্যাপ্ত লম্বা চোরা আলোচনা করা যাবে, বিভিন্ন পজিটিভ দিক, নেগেটিভ দিক। এমনকি আমরা বিভাগের সিলেবাস নিয়ে আমি নিজে এবং আমাদের আরো কিছু ভাই, তারাও কিছু কাজ করে এটা আমরা মনে লম্বা করে আবিষ্কার ফেলতেছি, না, লম্বা করছি, 2টা মিনিটে যদি শেষ করতে না পারি। আপনি কি কবে বসবেন? আচ্ছা, আমি 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 হ্যান্ডেল করতেছি। এটা তো উপস্থাপকের বিষয়, এটা তো আপনার বিষয় না। এখানে আপনি না বলেন কেন? ফরাজি ভাই, আমরা নাকি হ্যান্ডেল আপনারা সব করতেছি, একই হয়ে গেছেন? হ্যান্ডেল করতেছি আমি। ওসামা ভাই, টু দা পয়েন্টে বলেন, টু ধন্যবাদ। দা পয়েন্টে বলুন, হ্যাঁ, টু ধন্যবাদ। দা পয়েন্টে বলুন। টু দা পয়েন্টেই তো আমি কথা বলছি, আমি তো পয়েন্টের বাইরে যাইনি। নাকি উদাহরণ দেওয়া নিষেধ, প্রাসঙ্গিক আলোচনাও নিষেধ? তো সেটা আগে বলে দিতেন যে এক বাক্যে হা না বলুন, নয় ব্যক্তির না না, প্রশ্ন। না, তো যাই টু দা হোক, যে পয়েন্টে কোনো বললে ক্ষেত্রে এটা, আমরা হ্যাঁ, উপস্থাপক এটা হ্যান্ডেল করবে, কম হচ্ছে না বেশি হচ্ছে, আরেকজন নাক গলানোর মানেই কিন্তু যা বোঝার এখানে বুঝে আসে। তো যাই হোক, বাদ দেন। তো সিলেবাস বিশ্লেষণ নিয়ে যদি কথা বলতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আমি এটার সাথে এগ্রি আছি, এবং এটা নিয়ে অবশ্যই আমি বসতে সম্মত আছি। এবং সেক্ষেত্রে পারস্পরিক আলোচনার ভিত্তিতে প্ল্যাটফর্ম, নিয়ম নীতি, বিষয়বস্তুর শিরোনাম সবকিছু নির্ধারণ করেন, কোনো সমস্যার কিছু নেই। আজকে এই মানুষগুলো অনেকক্ষণ ধরে অপেক্ষা আছে, তাদেরকে জানায় দেন।
6000 আমরা কি এই বিষয়ে নিয়ে আলোচনা করতে পারি? তাহলে আপনারা যদি রাতের বেলা আলোচনা করতে না চান, যদি মুনতাদাল উম্মার, আমি একটু বলি, মুনতাদাল উম্মার এই পেজে আপনারা যদি চান আমি উপস্থাপন করব, আর যদি না চান আমি থাকবো না। আলী হাসান ওসামা ভাই যদি বলেন যে অন্য কেউ থাকবে, তাতেও কোনো আপত্তি নাই, কোনো আমার সমস্যা নেই। যদি আপনারা এগ্রি করেন এই শিরোনামে যে জাসির সিলেবাসে নবী এবং সাহাবা বিদ্বেষ আছে, একজন পক্ষে বলবেন, আপনি বিপক্ষে বলবেন। যদি এটার এই শিরোনাম দাঁড় করিয়ে আমরা আলোচনা করতে চাই, আপনারা যদি মুনতাদাল উম্মার এই প্ল্যাটফর্মে আলোচনা করতে চান, দিনক্ষণ হতে পারে, নিয়ম নীতি তো পরে, আগে একমত হতে হবে যে আমরা এই বিষয়ে আলোচনা করতে চাই। নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি, এ কারণে আমার কথা থাকবে যে এটা নিরপেক্ষ প্ল্যাটফর্মে হতে হবে। এই প্ল্যাটফর্ম আমি নিরপেক্ষ মনে করছি না, এবং কেন মনে করছি না এটা ইতিমধ্যে স্পষ্ট। সুতরাং ফেস দ্য পিপল হোক অথবা অন্য যে কোনো হোক, রেজওয়ান রফিকে ভাই ফেস দ্য পিপলকে সিলেক্ট করেছেন, কেন করেছেন তিনি ভালো জানবেন। এর আগে আমার ফেস দ্য পিপলের সাথে কোনো সম্পর্ক ছিল না, আমি যাইওনি। তো যাই হোক, এই জাতীয় কোনো প্ল্যাটফর্ম এবং সেখানে বসাটাও সরাসরি, এভাবে অনলাইনে না, হাওয়ার উপরে না, বরঞ্চ একদম সরাসরি বসবেন, উনিও বসবো আমিও বসবো, এরপর সিলেবাস বিশ্লেষণ হোক, সমস্যার কিছু নেই। সিলেবাস বিশ্লেষণ হলো তো হাওয়া। ফরাজি ভাই আপনার বক্তব্য 1 মিনিটে বলেন। এটা ক্লিয়ার কথা, টু দা পয়েন্ট যেটাকে বলে। আমরা এক বিষয়ে দুজনে একমত হয়ে গেছি, সেটা হচ্ছে জাসির সিলেবাসে নবী বিদ্বেষ সাহাবা বিদ্বেষ আছে কিনা, এটা মাওলানা বসতে চান, এটা উনি পোস্ট করে জানাইছেন। এবং আমরা আজকে জানতে যাচ্ছি এই পয়েন্টে তিনি কবে বসবেন, এটা আমরা ক্লিয়ার জানতে চাই। 1 নাম্বার আমার বিষয়। 2 নাম্বার বিষয় হচ্ছে প্ল্যাটফর্ম, এটা আজকে তিনিই বলে দেন। যেন আজকে বললেন যে মুনতাদাল উম্মাহ নাকি প্ল্যাটফর্ম তো এটা হাওয়ার উপরে নির্ধারণ করা যায় না, প্ল্যাটফর্মের মালিকের সাথে তো আপনার কথা বলতে হবে নাকি? মুনতাদাল উম্মাহ যেমন আপনার পকেটের প্রতিষ্ঠান, আপনি এভাবে সবকিছুকে পকেটের প্রতিষ্ঠান ভাবেন? মাওলানা আমাদের পুরো, তার মানে আমি যেটা বুঝলাম যে আজকে ওসামা ভাই, আমি একটু শেষ করি। আজকে মনে হয় এই জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা মানে ফাইনাল হওয়ার সুযোগ মনে হয় নাই, যেটা আমি কোথায় যেটা বুঝতে পারছি আর কি। আমি বলবো এটা যে কোনো প্ল্যাটফর্ম, আরে ভাই আগ্রহী না হলে আমি এতবার কেন বলছি যে এগ্রি করছি যে প্ল্যাটফর্ম আপনি নিরপেক্ষ হিসাবে, আমার বলে দেওয়ার দরকার নেই কোনো প্ল্যাটফর্ম, আপনি একটা নিরপেক্ষ প্ল্যাটফর্মে মালিককে বলেন যোগাযোগ করে আলোচনা নির্ধারণ করতে। নিরপেক্ষ আচরণ তো করেনি, আমি তো মুনতাদাল উম্মাহকে না করিনি, আপনাকে স্ক্রিনশট দেখাই, আগেও তো মুনতাদাল উম্মাহয় বসেছি। আরে কখন ধমক দিয়েছি? নিয়ম নীতি আপনাকেও দেব, আপনি যদি পাগলামি আচরণ করেন আপনাকেও দেব। আপনি কি ফেস দ্য পিপলে বসতে চান? আচ্ছা আমি একটু বলি প্লিজ আমাকে একটু শেষ করতে দিন। আমাদের আজান হয়ে যাবে, সময় নাই, সময় নেই, আজান হয়ে যাবে ভাই। আপনারা দুজনে কি ফেস দ্য পিপলে বসতে চান? আমার আপত্তি নেই। জি, আপত্তি নেই। তারিখটা বলেন। জি, আপনি তো ব্যস্ত বেশি, আপনি তারিখ বলেন। হ্যাঁ, এটা সাগর ভাইকে বলেন, এটা উনি তারিখ ঠিক করতে। আমি আয়োজন করব, সাগর ভাইকে বলে আমি এটা ব্যবস্থা করব। জি, ওকে, ঠিক আছে। নির্বাচনের পরে যে কোনো তারিখ ফেলেন, সমস্যা নেই। নির্বাচনের পরে? জি, আগে কেন আগে কেন? সব ইসলামী দল এক প্ল্যাটফর্মে আসছে, এটা আপনার খুব চুলকানি হচ্ছে এটা নিয়ে নাকি? না চুলকানি আমার যদি হইতো, নির্বাচনের আগে সাথে কি সম্পর্ক? চুলকানি যদি আমার হইতো, আমি চ্যালেঞ্জ, আপনি কিন্তু চ্যালেঞ্জ দিয়েছেন, খোঁচা আপনি দিয়েছেন। হ্যাঁ, চ্যালেঞ্জ দিয়েছে, তো আমার চ্যালেঞ্জের বিষয়ে তো আপনি আগ্রহী হননি, আপনি তো ভয় পেয়ে পালাইছেন। চ্যালেঞ্জের বিষয়ে তো আপনি পালাইলাম না। হ্যাঁ, আচ্ছা, বুঝছি। আপনি তো পালানোর ছাড়াই মেনে নিয়েছেন, অবশ্য মানার জন্য ধন্যবাদ। আমি আন্তরিক কৃতজ্ঞ এ কারণে যে আপনি ওইটা বসা ছাড়াই আপনি মেনে নিয়েছেন যে জামাত শিবিরের সবাই গোমরা না। আনার জন্য আলহামদুলিল্লাহ আমি আনায় আছি। হ্যাঁ, শুনেন, আপনি আসেন তো মানে এই আপনার যদি আচ্ছা, তাহলে বুঝতে পারছি ফরাজি ভাই আজকে কয়টা ডিবেট ছাড়াই না ওনাকে ধন্যবাদ দিতে দেন, প্লিজ একটু থামেন। আমি বলতে যাচ্ছি, আমি যেটা বুঝতে পারছি যে এই বিষয়ে ডিবেট করতে ওসামা ভাই নির্বাচনের আগে আগ্রহী না, যদি বসা হয় তাহলে নির্বাচনের পরে বসা হবে। এই তো খোলাসা। আচ্ছা, নির্বাচনের পরে তারিখ দেন। হ্যাঁ, 15 ফেব্রুয়ারি করেন। 15 ফেব্রুয়ারি টাইম কয়টায়? টাইম দিনে করেন, দিনে 11টায়।
জি, তবে এই উপস্থাপনা কি প্ল্যাটফর্ম সাগর থেকে ভাই? আলহামদুলিল্লাহ আজকে মুনতাদুল উম্মাহ বেকার হয়নি, এই জন্য ফরাইজি ভাইকে ধন্যবাদ। উনি যে প্রকাশ্যে মেনে নিলেন যে জামাত শিবিরের সবাই গুমরা না, সাহাবে ভাই বিদ্বেষী না, এবং ওসামা ওই ভাই, আপনি তো এই কথা বক্তব্যগুলো মানে বলছেন। না, তারা গুমরা ওসামা ভাই, আলহামদুলিল্লাহ, এই কথা তো না বলছেন, তো আপনি কেউ আপনি গুমরা না। বারবার বলছেন তো। ওসামা ভাই, আপনি এই কথা বারবার বলছেন। এই কথা আপনি না, এটা তো 5 বার বলছেন। এটা উনি তো বলছেন, উনি তো এটা তো বলে না। তো খুশির উনি বিষয়, তো এই বারবার কথা বলবো বলে না। তো। উনি তো এই কথা বলে নাই। উনি তো এই কথা বলতে বলছে যে বলেছে কথা বলে। বলেছে এরপরে বলেছে রিপিট করার দরকার নেই। এরপরে রিপিট করার দরকার নেই। তাহলে 15ই ফেব্রুয়ারি আমি বলি, একটু শেষ করি। আমাদের বিষয় হচ্ছে যে জাসির সিলেবাসে সাহাবা বিদ্বেষ, নবী বিদ্বেষ আছে। পক্ষে বলবেন উত্তর বলবেন ফরাজি ভাই, বিপক্ষে বলবেন আপনি। প্ল্যাটফর্ম হচ্ছে ফেস দ্য পিপল, 15ই ফেব্রুয়ারি। টাইম কয়টায়? বিদ্বেষ শব্দ দিয়ে শিরোনাম হয় না, আপনি শব্দ দেন কোন ভদ্র শব্দ, আপনি কি পোলাইট মেনে শব্দ। নিছেন? এখন তো আর পাল্টানোর কোনো সুযোগ নাই, এটা তো আপনি মানছেন। আরে আজিব মানুষ, এখন প্ল্যাটফর্ম আলোচনা আপনি হচ্ছে যদি এখন। মানে তো একটু 2 পরে দিন পরে পর তো গিরগিটি বলবেন মধ্যে নিয়ম নীতি, পাল্টাচ্ছেন, নিয়ম আপনি নীতিও আমি যেটা বলবো সেটাই নিয়ম মেনে নীতি হচ্ছে নিয়েছেন। পরে, কিন্তু বিষয়বস্তুতে আপনার একমত হয়ে গেছে। নিয়ম নীতি আরে নিয়ে এখন আলোচনা হচ্ছে। আপনি যদি কথা বুঝতে আবার পারছেন না, পাল্টান, তাহলে এখন আলোচনা হচ্ছে কি নিয়ে? আপনার বিষয়ের সমস্যা কোথায়? ভয় পান জি, না শিরোনামের কি মধ্যেই খেলা আপনার? আপনি কি ওই শব্দে ভয় পাচ্ছেন আমি আপনি যেটা দিছি? প্রস্তাব করুন, আপনি প্রস্তাব করুন। এটা তো একটা তো আগে থেকে মোটামুটি এটা একটা ফাইনাল। এখন আপনারা শিরোনাম কিভাবে পরস্পরে নির্ধারণ আলোচনায় করতে শব্দ হয় চেঞ্জ হতে এতটুকু পারে। কমন সেন্স আছে পরস্পরে আপনার? পরস্পরে নাকি আলোচনায় বেশি ডাইল খেতে খেতে মাথার মধ্যে শব্দ আউলিয়ে চেঞ্জ গেছে? হতেন। এখন কিন্তু আরেকটা ভাই গালি দিবেন। ওসামা ভাই, ডাল তো আপনিও খেয়েছেন, খালি ডালের খোটা দেন না। ডাল খাড়া ছাড়া কেউ আলেম হতে পারেন না। ডাল আপনিও খেয়েছেন, উনিও খেয়েছে, সুতরাং খোটা দিলে নিজের উপরই না, পড়বে। এই ডাল এই সেই ডাল ডাল খেয়ে না, আপনি ওনার আলেম তো হতে হলো পারেন। স্পেশাল ডাল। ভাই ডাল আপনি খেয়েছেন। মাওলানা উসামা, একটু ভয় ভাই পাচ্ছেন। তো যাই হোক, আরে ভয়ের কিছু এখন নেই, আপনি তো একটা 15 অভদ্র তারিখ শিরোনাম, 15 তারিখ আপনার টাইম মুখের বলেন। ভাষাই তো ঠিক নেই। বলেন না যে না এই আমাদের ফরাজি ভাই, দিদিরা ফরাজি ভাই ভয় পেলে প্লিজ। তো আলোচনা বসার কথা বলতাম ভাই না। এই এটা তো আমরা, করে আসছেন তো। ভাই এরকম কথা চালাচালি তো আমরা নাস্তিকদের সাথে করি। আপনারা কি সেই জি, সেই জি। সেই জায়গায় চলে গেছেন নাকি? চুপ করেন প্লিজ। 15 তারিখ ওনারা তো আমাদেরকে সময় কয়টায়? নাস্তিকের চেয়ে তো খারাপ মনে করে, সময় ঝামেলা তো কয়টায়? সময় এখানে। কয়টা? সময় আপনি বলেন, ভয় মুসলমানই তো পাচ্ছেন। ভাবে না। সময় ভাই বলেন, ভাই সময় মাওলানা বলেন, সময় উসামা, বলেন, মাওলানা উসামা, সবাই বলেন। সময় জি, বলেন, সময় বলেন, আগে সময় বলেন। বিষয় ঠিক আজান করেন দিচ্ছে। না, বিষয়ের ব্যাপারে ওনার চুলকানি কেন? শিরোনামে কি সমস্যা? সময় বলেন। চুলকানি 15 আমার না তারিখ আপনার। বিষয় তো আরে ঠিকই শিরোনামে আছে। সমস্যা কি আপনার? হ্যাঁ, এই তো তাই প্রশ্ন তো আমার শিরোনাম আপনার কি সমস্যা? শিরোনামের উপর আপনি ঐক্যবদ্ধ হয়েছেন, আপনি পোস্ট করছেন যে হ্যাঁ এই দ্বিতীয় টপিকের উপর আলোচনা করবেন, তাহলে আবার শিরোনাম আরে চেঞ্জ করতে একটা কি শিরোনাম শিরোনামের কি কিভাবে ঠিক চুলকানি করে, আপনার? একটা বইয়ের নাম কিভাবে ঠিক করে, এতটুকু কমন সেন্স নাই আপনার? এই প্রশ্ন নাকি তো আমার কপি না, আপনি পেস্ট কম করে, চেঞ্জ না, কপি পেস্ট করে যে করে আপনি আহলে হক আলোচনা করবেন। যেভাবে চালিয়েছেন মিডিয়া, ওই কপি পেস্ট করে করে সারা জীবন সবকিছু চালিয়ে দিবেন? ওসামা ভাই, আপনি আপনি কিন্তু ব্যক্তিগত আক্রমণে চলে যাচ্ছেন, বারবার না, অ্যাটাক উনি করতেছেন। ওনাকে আমি না বুঝতে ভাই পারছি না প্লিজ, কেন। আপনি একজন আপনি আলেম হবেন মানুষ, কেন? আপনি এভাবে কিন্তু ব্যক্তিগত অ্যাটাক করেন। একমত হয়েছেন। ফরাজি ভাই, হ্যাঁ। ফরাজি ভাই প্লিজ, আপনারা থামেন, আপনারা থামেন, আজান হচ্ছে। আচ্ছা 15 রহমানী ভাই, তারিখ, আপনি বলেন, আপনি হ্যাঁ বলেন আমি যে বলি, বিষয় আমি বলি তারিখ একটা 15 বলেন, তারিখ। বিষয় সময় বলেন। বস্তু। 15 আচ্ছা তারিখ আমি কোন বলি, সময়? আমি 15 তারিখ সময় বলেন। সময় বলেন। কোন সময় বসতে চান? আরে বিষয়ের আগে শিরোনামটা ঠিক করতো না, সমস্যা কই? বসবে না তো এই লোক। তা আপনি বলেন, প্রস্তাব দেন। আরে আপনি তো আজিব প্রস্তাব মানুষ, তাও করতেন না। শিরোনামকে আপনি ভদ্র প্রস্তাব শব্দে দেন। আনবেন না। ওসামা ভাই, আপনি প্রস্তাব বসবেন দেন। না। আপনি প্রস্তাব দেন, শুনেন, আপনার ফ্রেমিং এর প্রস্তাব দেন। মধ্যে আমাদের আমি শক্তি আসবো। আর বাতিলের শক্তি উসামা আপনি কয়েকদিনের মধ্যে বুঝে যাবেন। আমি তো ডিবেটে আছি এই ভাই, যে মেনে নিচ্ছে, বলেন। মাশাআল্লাহ। হ্যাঁ, কিভাবে উনি বলি উনি দেখেন যে না? বাতিল মনে করে, এটা মেনে নিচ্ছে, মাশাআল্লাহ। হ্যাঁ, এই আপনি মানার জন্য আপনাকে ধন্যবাদ। জামাত শিবির দল হিসেবে বাতিল। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, জীবনে জামাত আমি শিবির দল হিসেবে বাতিল, এই শব্দ ডিবেটে আছি। বলতে পারেন, ব্যক্তি আবার হিসেবে একটু আমি আগে বলবো না। বললেন দল হিসেবে গোমরা না। আপনি কারো ব্যক্তি কাছ হিসেবে থেকে বলছি, নেন, আপনি আমি বুঝেন? দিব নি, কারো কাছে নেন, আমি ব্যক্তির বিকেলে দলগুলো দিচ্ছি, বুঝেন না সমস্যা না? নেই। এটা আরে শুধু ব্যক্তি আর বাংলাদেশের দল, ব্যক্তির দল, কয়জন পার্থক্য ব্যক্তি আছে। দিয়ে দল হয়? কয়জন ব্যক্তি দিয়ে দল আচ্ছা, হয়? আপনারা বুঝতে একটা পারছি, আপনারা সামগ্রিক কথা হুকুম, কথা এটা হচ্ছে বাড়াবেন না ব্যক্তি থামাবেন? হুকুম। জি, আমি আপনারা থামে গেলাম। আরে বলেন, আপনি প্রস্তাব দল করেন, কয়জন আমার কাছে ব্যক্তি দিয়ে সময়টা হয়? নেন। আপনি প্রস্তাব করেন। সময়টা নেন। ওসামা ভাই হ্যাঁ, আপনি সময় নেন। প্রস্তাব করেন। আপনি যেহেতু এই শিরোনামে আপত্তি জানাচ্ছেন, আপনি বলেন যে এই শিরোনাম হবে, আপনি প্রস্তাব করেন। এখন নতুন শিরোনাম আসবে কেন? এই যে যেহেতু এখন নতুন ওনার করে আলোচনা হচ্ছে, মানে নতুন করে উনি যেহেতু আলোচনা উনি যে হচ্ছে, ভয় নতুন পায় নতুন এবং উনি শিরোনাম। যে একটা ফ্রেমিং আমি এর ভয় মধ্যে পাই না। নিয়ে খেলতে এই চায়, যে এটা বুঝেন? আমার আবার মনে শুরু হয় হয়েছে, আবার শুরু খেলবেন হয়েছে, কিন্তু আবার মাঠও না। চেহারা আবার শুরু আমাদের হয়েছে, শক্তি। আপনি আবার দেখেন শুরু না হয়েছে, কিভাবে আইছেন? আবার উল্টে শুরু হয়েছে। চাইতেছে, মানে কথা কাটাকাটি করে মানে ওগুলো চলে যেতে পারে। বিচার যাই করেন তালগাছ আমার, এই হলো ওনার খেলা, মাশাআল্লাহ। আচ্ছা, এক শিরোনামের মধ্যে ওনার সব খেলা। মাওলানা মুস্তাফা, ভাই জি। প্লিজ আপনারা থামেন, আপনারা থামেন। তাহলে হুম। শিরোনাম আপনি প্রস্তাব করেন, আপনি শিরোনাম প্রস্তাব দিবেন করেন এ ওসামা জাতীয় ভাই। যে জামাত শিবিরের সিলেবাসের মধ্যে ভুল আছে কিনা, জামাত একই তো শিবিরের থাকছে। সিলেবাসের মধ্যে ভুল আছে কিনা? কিসের ভুল? সেটা কি ভুল? স্পেসিফিকলি বানান বলতে ভুল? হবে। বানান আমি ভুল? বলি ভাই প্লিজ আমাকে বলতে দেন না, আমি তো বলতেছি, হ্যাঁ, এটা এই আকিদার কথাটা ভুল, আমি বলতেছি। আকিদার ভুল, বেশ শেষ। আপনার আকিদা নিয়ে তো সমস্যা, তো আকিদার ভুল।
আমরা স্পেসিফিক না, তাহলে স্পেসিফিক বলতে হবে জামাত সুন্নাহর সিলেবাসের ভিতরে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পরিপন্থী কিছু আছে কিনা। ওটা হতে পারে। এটা হতে পারে, কারণ আকীদা শুধু বলতে আকীদা আকীদা বললে এটা কোন দলের আকীদা আকীদা বললে হয়? আকীদা বললে অনেক ব্যাপকতা আছে, স্পেসিফিক বলতে হবে। নাকি মওদুদির আকীদা? আমি বলি ফরাজি ভাই, আমি বলতেছি ভাই, আমাকে একটু বলতে দেন না। হ্যাঁ, জামাত জাসির সিলেবাসে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিরোধী কিছু আছে কিনা, এটা হতে পারে। সিলেবাসের পাঠ্য বই, মানে সিলেবাস ভুক্ত বই। ঠিক আছে, ওকে, আই উইল রাজি। আলী হাসান ওসামা ভাই, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। তাহলে শিরোনাম ঠিক হলো, তারিখ ঠিক হলো। ফরাজি ভাইয়ের আপত্তি আছে নাকি? একটু লেখা নেন কি বলছে যে জাসির সিলেবাসভুক্ত বইয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বহির্ভূত বিষয় আছে কিনা। আমার দাবি আছে, মাওলানা আলী হাসান ওসামার দাবি নাই। নাই, ঠিক আছে। সিলেবাস মানে শিরোনাম ঠিক হলো, তারিখ ঠিক হলো, সময় কয়টা? দিনে বসবেন না রাতে বসবেন? দিনে, রাতে না। দিনে, তাহলে 11টায়। সময়টা আবার দেখতে হবে, ওই দিন প্রোগ্রাম কোথায় এটা দেখে নির্ধারণ করতে হবে। দেখেন মোবাইলে দেখেন, এখন একটু বললে ভালো হতো, তাহলে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতে পারতাম। এখন অনেক মানুষ দেখতেছি। আচ্ছা, সময়টা সমস্যা নেই, এটা যে সময় নির্ধারণ করে সব ফিক্স করে দেন। আচ্ছা, আপাতত 11টা ধরে রাখি আমরা। না, এটা ক্লিয়ার। মাওলানা ওসামা নিজে বলেন রাখতে পারেন, যেটা চেঞ্জ হবে পরবর্তীতে। কয়টা? 11টা 15 তারিখ সকাল 11টা। 15 তারিখ কিবার পড়ে? 15 তারিখ কিবার পড়ে? 12 লিখে রাখি। রবিবার সম্ভবত রবিবার। হ্যাঁ, রবিবার। 15 তারিখ রবিবার বেলা 11টায়, দিনের বেলায় জাসির সিলেবাসে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পরিপন্থী কিছু আছে কিনা পক্ষে বলবেন ফরাজি ভাই, আছে, আর নাই বলবেন এটা হচ্ছে আলী হাসান ওসামা ভাই। আচ্ছা, উপস্থাপক কি সাগর ভাই থাকবে না অন্য কেউ থাকবে? আপনাদের প্রস্তাব বলতে পারেন। সাগর ভাই অবশ্যই। সাগর ভাই থাকবে, ঠিক আছে। যার প্ল্যাটফর্ম সেটা থাকবে। আমি এই বিষয়টা নিয়ে সাগর ভাইয়ের সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে কি যোগাযোগ কি সাগর ভাই আপনাদের সাথে করবে? হ্যাঁ, সাগর ভাই করবে অবশ্যই। সাগর ভাইও করবে, ঠিক আছে। আমি শুধু বিষয়বস্তু সিলেবাস দিয়ে সাগর ভাইয়ের সাথে আলোচনা করে আপনাদেরকে ওনার মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ হবে। ওকে, হ্যাঁ ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আর ফরাজি ভাইকে লাস্টে এটা আবারও ধন্যবাদ জানাই যে উনি যে মেনেছেন সবাই গোমরা না, এর জন্য আবারও ধন্যবাদ। ঠিক আছে, আমার দেয়া লাগবে না, আমার এটা নিয়ে ইন্টারেস্ট নেই। আচ্ছা, আর আপনি মানা না মানার দ্বারা কিছু আসে না, তেলাপোকাও পাখি, আপনিও মুফতি, এটা দিয়ে মানা না মানার দ্বারা কিছু আসে যায় না, সমস্যা আচ্ছা, কিছু নেই। আপনারা যদি এগ্রি করেন, আলোচনা তো হলো না, অনেক কথা হলো, আমি দুইজনকে দুটো প্রশ্ন করব, যদি আপনারা এগ্রি করেন। না, এখন আর আলাদা করে আপনার প্রশ্ন করার কিছু নেই, বাকি যত প্রশ্ন ফেস দ্য পিপলে হবে ইনশাআল্লাহ। যেহেতু ডিবেটই হচ্ছে না, তাহলে অযথা হাওয়ার উপরে কি প্রশ্ন করবেন আর? না, এটা ধন্যবাদ ফরাজি ভাইকে, অসংখ্য ধন্যবাদ। আজানের সময় আজান হয়ে গেছে, আর তারপর সময় দিয়েছেন, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, প্রস্তুতি নিতে থাকেন, একদম যত প্রস্তুতি আছে এটাই আসলে খেলা হবে ইনশাআল্লাহ। আপনার সত্যি আপনি চিন্তা করেন না। হ্যাঁ ইনশাআল্লাহ, স্বঘোষিত হক। ধন্যবাদ। এই অবস্থা কেন হইছে? শুধুমাত্র বাদ দিয়ে দলে যাওয়ার কারণে।